গল্পের প্রধান চরিত্রের নাম হিরাকু। বর্তমানে সে এমন এক জীবনে বাস করছে যেখানে তার আশেপাশে রয়েছে একের পর এক সুন্দরী মেয়েরা। এই জগতে হিরাকু একজন কৃষক। সে নিজের কৃষি দক্ষতায় গড়ে তুলেছে এক শান্তিময় গ্রাম। সে বিশ্বাস করতে পারে না যে মৃত্যুর পর সে স্বপ্নের মতো এক জীবন পাবে। তো কাহিনীর শুরুতে যাওয়া যাক। কাহিনী শুরুতে হিরাকু নামের এক আত্মাকে দেবতা নিজের সামনে নিয়ে আসে। অবশেষে ৩৯ বছর বয়সেই এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। হিরাকুকে এত কষ্টকর জীবন কাটাতে হয়েছে দেবতার একটি ভুলের কারণে। তাই দেবতা হিরাকুকে আরেকটি শান্তিপূর্ণ জীবন দিবেন, যেখানে তার কোনো সমস্যা থাকবে না। হিরাকু কৃষক হওয়ার ইচ্ছা প্রকাশ করে। মরণ ব্যাধিতে আক্রান্ত থাকা অবস্থায় হসপিটালে কৃষি সম্বন্ধিত টিভি শো দেখে সে খুব উপভোগ করত। কৃষি দেবীর অনুমতি নিয়ে দেবতা তাকে একটি অলমাইটি ফার্মিং টুলের ক্ষমতা প্রদান করে নতুন জীবনে তাকে কৃষক হিসেবে পাঠিয়ে দেয়। চোখ খুলে দেখে সে এক অচেনা পৃথিবীতে চলে এসেছে। তাকে সুস্থ রোগমুক্ত শরীরও দেওয়া হয়েছে। এই নতুন জীবন পেয়ে সে খুব খুশি। সে দেখে আশেপাশে গাছপালা ছাড়া আর কিছুই নেই। অলমাইটি ফার্মিং টুলের কথা উচ্চারণ করতে সেটি তার হাতে এসে উপস্থিত হয়। দেবতার দেওয়া এটি এমন এক বিশেষ ক্ষমতা যার দ্বারা বিভিন্ন টুল তৈরি করতে পারবে যাতে কৃষিকাজে ব্যবহার করতে পারে। টুল দ্বারা নির্মিত কোদাল ব্যবহার করে সে খুব কম শক্তি খরচে অনেক পরিমাণে মাটি খুঁড়তে পারছিল। খাবার সংগ্রহের আগে তাকে নিরাপদ জায়গা খুঁজতে হবে। সে বিশাল এক গাছ দেখে সে গাছটি নিজের ল্যান্ডমার্ক হিসেবে বেছে নেয়। আশেপাশের এলাকাতে সে কোনো পানির সন্ধান খুঁজে না পেয়ে সে কূপ খননের সিদ্ধান্ত নেয়। বেলচা দিয়ে মাটি খুঁড়তে থাকলে অবশেষে পানির লেয়ার খুঁজে পায়। তারপর সে আশেপাশের এলাকা পরিষ্কার করতে থাকে। কৃষিকাজ করতে হলে তাকে গাছটি কাটতে হবে। সে কুড়াল ব্যবহার করে এক কোপে গাছটি দুই টুকরো করে ফেলে। দেবতা থেকে প্রাপ্ত টুলের ব্যবহার করে সে শক্ত কাঠকেও মাখনের মতো কেটে ফেলছিল। সে ক্ষমতার দ্বারা বিভিন্ন টুল বানিয়ে বাড়ি তৈরির জন্য কাঠ প্রস্তুত করতে থাকে। প্রস্তুত শেষ করে সে বাড়ি তৈরির পরিকল্পনা করে। হঠাৎ সে লক্ষ্য করে যে সন্ধ্যা হতে চলেছে। ক্ষমতার দ্বারা ফ্ল্যাশ লাইট বা ল্যাম্প আনতে না পেরে সে ম্যাগনিফাইং গ্লাসের দ্বারা সূর্যের আলো থেকে আগুন ধরাতে চায় যাতে সে রাত কাটাতে পারে। কিন্তু এতক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাত কাটানোর জন্য বৃহৎ গাছটির ভিতরে জায়গা বানিয়ে আশ্রয় নেয়। দেবতার দেওয়া সুস্থ শরীরের জন্য চাঁদের আলোতেও সে ভালোভাবে দেখতে পারছিল। পরদিন উঠে সে প্রথমে আগুন জ্বালায়। তারপর ক্ষেত তৈরির জন্য আশেপাশের গাছগুলি পরিষ্কার করে ফেলে। এত পরিশ্রমের পর তার ক্ষুধা লেগে যায়। হঠাৎ এক জঙ্গলি খরগোশ আক্রমণ করতে আসলে সে এক কোপে সেটিকে দুই টুকরো করে ফেলে। সেটিকে হত্যা করার জন্য তাকে খুব খারাপ লাগে, তবে তার কাছে কোনো উপায় ছিল না। খাবার সেরে সে একটি টয়লেট তৈরি করে সেটি ব্যবহার করে। জমি চাষ করতে করতে তার মনে প্রশ্ন জাগে সে কোন ফসল উৎপাদন করবে। সে আলু, পেঁয়াজ, টমেটো, শসা বিভিন্ন ফসল উৎপাদনের পরিকল্পনা করে, কিন্তু এর জন্য তার কাছে কোনো বীজ নেই। পরদিন সকালে সে অবাক হয়ে দেখে যে তার জমিতে কিছু গাছপালা বড় হয়ে উঠেছে। ফসলকে রক্ষা করতে সে চারপাশে বেড়া বানিয়ে বড় গর্ত খুঁড়ে দেয় যাতে বন্য পশুরা বেড়ার কাছে আসতে না পারে। সে লক্ষ্য করে গাছগুলি সাধারণ গাছের তুলনায় খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের পরিশ্রমে সে ছোট এক বাড়ি বানিয়ে ফেলে। দিনে দিনে গাছগুলোকে বাড়তে দেখে সে খুব খুশি অনুভব করে। একদিন সে বাইরে দুটি আহত কুকুরকে দেখে তাদের ভিতরে ডেকে নেয় এবং তাদের বন্য শূকরের মাংস খেতে দেয় যেটি সে গতকাল শিকার করেছিল। একটি কুকুরকে প্রেগনেন্ট দেখে সে নিজের ঘরে তাদের আশ্রয় দেয়। পরদিন সেখানে গিয়ে সে দেখে তাদের ফুটফুটে 4টি বাচ্চা হয়েছে। তাদের বাচ্চা জন্ম নেওয়ার দিনটি উদযাপন করতে বুনো শূকরের মাংসের সেরা অংশটুকু তাদের খেতে দেয়। কয়েকদিন পার হয়ে যায়, তবুও তারা কোথাও না গিয়ে সেখানেই থাকতে শুরু করে। এই দেখে সে নিজের জন্য আরেকটি বাড়ি নির্মাণ করে যেটি পূর্বের তুলনায় উন্নত মানের ছিল। এত সময়ে তার ফসলগুলো কাটার উপযোগী হয়ে উঠেছে। কুকুরগুলো তার ফসলের সুরক্ষার দায়িত্ব পালন করে। সে সমস্ত কুকুরের নাম রাখে। পুরুষ কুকুরটির নাম কুরো এবং মহিলা কুকুরটির নাম ইউকি। সে এখন নিজের এই নতুন জীবনকে ভালোভাবে উপভোগ করতে শুরু করেছে। সেখানে হিরাকু কিভাবে জীবনযাপন করছে এই নিয়ে দেবতা চিন্তিত ছিলেন। তিনি ঘাবড়ে গেলেন কারণ তিনি হিরাকুকে এক দানবে ভরা জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। তাকে ফেরত আনা নিয়মের বাইরে। সে মারা যাওয়ার পর ফিরে আসলে তিনি আবার তাকে একটি নতুন জীবন দেবেন। এদিকে নতুন জীবনে সে খুব খুশি ছিল। সেখানে সে বীজ ছাড়াই সবজি উৎপাদন করতে পারত। দেবতার দেওয়া টুলটি দিয়ে মাটি খোঁড়ার সময় যে সবজি কল্পনা করা হয় সেখানে সেই সবজির গাছ
বেড়ে ওঠে। বিষয়টিকে পরীক্ষা করার জন্য সে সয়াবিনের গাছ উৎপন্ন করে, কারণ সে গাছটি সহজেই চেনা যায়। তার উৎপাদিত করা গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি পায়। কৃষিকাজ সম্পর্কে তার জ্ঞান খুব নগণ্য, তাই সে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের কৃষি দক্ষতা উন্নত করবে। দেবতা এবং কৃষি দেবতার কৃতজ্ঞতা প্রকাশ করতে সে তাদের মূর্তিও বানিয়েছে। খাবারের তালিকায় তার এখন শুধু খরগোশের মাংস এবং কিছু সবজি রয়েছে। এই নতুন পৃথিবীতে সে তাদের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে। ফার্মের পাশেই কিছু ফলের গাছ লাগায় যাতে তার খাবারের তালিকা কিছুটা উন্নত হয়। তাদের সঙ্গে খেলার সময় কুকুরটির মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে সে তাদের মাথায় সিং লক্ষ্য করে। সে ভাবে এই পৃথিবীতে হয়তো কুকুররা এমনই হয়, কুকুরদের পথ খুব মনে থাকে, তাই তাদের সাহায্যে সে পুরো জঙ্গল ঘুরতে পেরেছে। সে একটি স্বচ্ছ পানির নদী খুঁজে পেয়েছে, যেটির ঝর্ণাও ছিল। নদীর দূরত্ব ফার্ম থেকে পায়ে হেঁটে ৮ ঘন্টা সময়ের পথ হলেও সে ড্রেন বানিয়ে ফার্ম পর্যন্ত পানি নিয়ে আসে। জঙ্গল পরিষ্কার করে সে জমির এলাকা আরো বাড়িয়ে দেয় যাতে সেখানে সরিষা, গম এবং আখ উৎপন্ন করতে পারে। এখানে আসা তার কয়েক মাস পার হয়ে গেছে, আর এখন তাকে ঠান্ডা লাগতে শুরু করেছে। পাহাড়ে বরফ জমতে শুরু করেছে। ঠান্ডা থেকে বাঁচতে সে খরগোশের চামড়ার ব্যবহারের চেষ্টা করে, কিন্তু সে দুর্গন্ধে অসহ্য হয়ে সেটিকে ফেলে দেয়। এখন ঠান্ডা থেকে বাঁচতে আগুনই হলো একমাত্র ভরসা। একদিন ফার্মে কুরো একটি মাকড়সা নিয়ে আসে যে কাপড় বুনতে পারে। মুহূর্তের মধ্যে মাকড়সাটি একটি রুমাল বানিয়ে দেয়, যেটি হীরাকুর খুব পছন্দ হয়। বৃহৎ গাছটিতে মাকড়সাটি থাকতে শুরু করে। সে শুধু আলু খায়। ফেলে দেওয়া খরগোশের চামড়া থেকে সে একটি উষ্ণ কোট বানিয়ে দিয়েছে। এমনকি সে বিছানা আর জালনার পর্দাও বানিয়ে দিয়েছে। মাকড়সাটির নাম সে জাবুটন রেখেছে। পুরোপুরি শীত আসতে চারিদিকে বরফ জমে গেছে। প্রস্তুতির জন্য হীরাকু নিরাপদে আছে। কুকুরগুলো এবং জাবুটনও নিজের জায়গায় ঠিকঠাক আছে। শীতের আগে সে খাবার সংগ্রহ করে নিয়েছে। তবে কয়েকদিন থেকে তার নিজেকে খুব একাকিত্ব মনে হচ্ছে। অনেকদিন পার হয়ে গেছে কারো সঙ্গে কথা বলাতে। ঠান্ডা কমতে কমতে বসন্ত চলে আসে। কুকুর বাচ্চারা বড় হয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তারা সবাই নিজের জীবন সঙ্গিনী নিয়ে ফিরে আসে। হীরাকু দেখে জাবুটনেরও বাচ্চা হয়ে গেছে। সবার পরিবার বেড়ে উঠছে, কিন্তু সে এখনো একা। তার একটাই চিন্তা ফসল উৎপাদন করে সবাইকে খাবার খাওয়ানো। হঠাৎ জাবুটন একটি বিপদ সংকেত বাজায়, যা নির্দেশ করে যে আশেপাশে কোনো বিপদ রয়েছে। কুরোর সঙ্গে জঙ্গলের গভীরে গিয়ে দেখে যে কুরোরা একটি ছোট মেয়েকে বেঁধে রেখেছে। মেয়েটি চিৎকার করে সাহায্য চাইলে হীরাকু অবাক হয়ে যায়, কারণ সে তার ভাষা বুঝতে পারছিল। হীরাকু সাহায্যের জন্য এগিয়ে গেলে হঠাৎ মেয়েটি লাফিয়ে হীরাকুর গলায় কামড় বসিয়ে দেয়। মেয়েটি জলজল করতে করতে বড় হয়ে গিয়ে নিজের পোশাক ধারণ করে। তাকে বিপদ ভেবে হঠাৎ কুরোরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হীরাকু দেখে মেয়েটি আবার ছোট হয়ে গেছে। তার কথাবার্তা এবং কিউট মুখ দেখে হীরাকুর তার থেকে কোনো বিপদ হবে বলে মনে হয় না। মেয়েটি জানায় তাদের দেখা হওয়া শুধু একটি দুর্ঘটনা। রক্ত খেলে সে শক্তি পায়। সে অনেক শক্তি খরচ করে ফেলে ছোট হয়ে গিয়েছিল, তবে দোষটা তারই ছিল। তাকে আহত দেখে হীরাকু নিজের রক্ত অফার করে যাতে সে নিজের শক্তি ফিরে পেতে পারে। শরীর থেকে অনেক রক্ত গেলেও তার কোনো সমস্যা ছিল না, কারণ দেবতা তাকে এক সুস্থ শরীর দিয়েছে। ফার্মের বিভিন্ন সবজি দেখে সে ভীষণ আনন্দিত হয়ে যায়, কারণ এমন গাছপালা আগে সে কখনোই দেখেনি। হীরাকু একটি কাঁচির ব্যবহার করে টমেটো কেটে তাকে খেতে দেয়। টমেটো খেয়ে সে হীরাকুর কাজের প্রশংসা করে। হীরাকু সারাদিন ফার্মে ঘুরে তাকে বিভিন্ন ফসলগুলি দেখায়। রাতে সে হীরাকুর উৎপাদিত সবজির ব্যাপারে নোট করতে থাকে। হীরাকু বলে এই মেয়েটির নাম লুসি। সে একজন ভ্যাম্পায়ার। মেয়েটি বলেছিল যে সে এক ঔষধি গাছ নিয়ে রিসার্চ করছে, সেই জন্যই সে জঙ্গলে এসেছে। লুসি বলে নোবেলদের সঙ্গে তার ঝামেলা হয়েছে। তারা তার রিসার্চ চুরি করার চেষ্টা করেছিল। এমনকি পালানোর পর তারা তার পিছু নিয়েছিল। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত সে এই জঙ্গলে লুকিয়ে থেকে রিসার্চ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে আসার পর এত কিছু দেখে সে বুঝে গেছে এখনো কয়েকদিন সময় লাগবে রিসার্চ করতে। তার কাছে আজকের দিনটি জীবনের সবচেয়ে বিশেষ দিন ছিল। হীরাকু বিশ্বাস করতে পারে না যে আজকে একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে। এই সুযোগ সে কোনো মতেই হাতছাড়া করতে চায় না। তাই সে লুসিকে প্রস্তাব দেয় সে যেন তার সঙ্গে চিরকাল থেকে যায়। হঠাৎ প্রস্তাবে সে নার্ভাস হয়ে পড়ে। সে বলে নোবেলরা তার পিছু করছে, তাছাড়াও সে একজন ভ্যাম্পায়ার। এতে হীরাকুর কোনো সমস্যা ছিল না। হীরাকুর সরল স্বভাবের কথা ভেবে সে সম্মত হয়। এই শুনে হীরাকু খুব খুশি হয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে। পরদিন সকালে ঘুম থেকে উঠে লুসি হীরাকুকে গুড মর্নিং বলে। হীরাকুও তাকে বলে। হীরাকুকে সে কিছু ঔষধি গাছ লাগানোর অনুরোধ করে রিসার্চ করার জন্য। হীরাকু সম্মত হয়। লু হীরাকুর অনেক সমস্যা সমাধানে সাহায্য করেছে। সে টয়লেটে লাইট লাগিয়েছে এবং লবণের
সন্ধান দিয়েছে যেটি মাটির নিচে ছিল। তারা ফলের গাছ দেখতে আসে। হিরাকু চা খেতে খেতে বলে, লুয়ের তৈরি চা অনেক অসাধারণ হয়ে থাকে, কিন্তু সে গ্রিন টি খেতে চায়। হঠাৎ সাবুটন বিপদ সংকেত বাজিয়ে দেয়। সে জঙ্গলের গভীরে গিয়ে দেখে কুকুরগুলো আবার একটি মেয়েকে বেঁধে রেখেছে। হিরাকু তাকে মুক্ত করে। সে জাদুর ব্যবহার করে নিজেকে পরিষ্কার করলে হিরাকু অবাক হয়ে যায়। মেয়েটি হুমকি দিয়ে লুসিকে তার সঙ্গে চলতে বললে কুকুরগুলি আবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের কথা বলতে দেখে হিরাকু ভাবে তারা হয়তো একে অপরের বন্ধু। মেয়েটি হিরাকুর ব্যাপারে জানতে চাইলে লজ্জায় মুখ লাল করে লু হিরাকুকে নিজের স্বামী হিসেবে পরিচয় দেয়। হিরাকু খুব খুশি হয়। লু তাকে স্বামী হিসেবে প্রথম পরিচয় দিয়েছে। মেয়েটির নাম টিয়া। সে একজন অ্যাঞ্জেল। সে জানায় নবেলরা লুইয়ের উপরে পুরস্কার রেখেছে, তাই সে লুকে ধরতেই এই জঙ্গলে এসেছে। লু জানায় নবেলরা জোর করে তাকে ড্রাগ আর মেডিসিন বানাতে বাধ্য করেছিল। টিয়া বলে লু সারাদিন ওষুধ তৈরিতে রিসার্চ করতে থাকে, আর কিছু জিনিস তাকে বিরক্ত করলে সবকিছুকে সে ধ্বংস করে দেয়। লু রেগে গিয়ে বলে সেটি শুধু একটি দুর্ঘটনা ছিল। লু জানায় টিয়ার ভয়ে সে এই জঙ্গলে এসেছিল কারণ টিয়া তার থেকে একটু বেশি শক্তিশালী। টিয়া অবাক হয়ে যায়, কারণ লু কোনোদিন কাউকে নিজের থেকে শক্তিশালী মানতে পারেনি। হঠাৎ লু উঠে টিয়াকে তাদের সঙ্গে থাকার প্রস্তাব দেয়। সে টিয়াকে ফার্ম ঘুরিয়ে সবজি আর ফলের ক্ষেত দেখায়। তবে জাবুটনের সঙ্গে পরিচয় করাতেই টিয়া ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা টিয়াকে বাঁধাকপি কাটতে নিয়ে আসে। হিরাকুর কথা মতো টিয়া ভালোভাবে বাঁধাকপি কেটে নেয়। সন্ধ্যা হতে হতে তারা অনেকগুলি সবজি কেটে ফেলেছে। রাতে টিয়া স্ট্রবেরি খেয়ে সেটির টক মিষ্টির স্বাদে মুগ্ধ হয়ে যায়। সে জানায় কৃষিকাজ করতে তাকেও খুব ভালো লেগেছে। লু তাকে থাকার জন্য আবার প্রস্তাব দিলে টিয়া মানা করতে পারে না। টিয়া ফার্মে থেকে হিরাকুকে সব কাজে সাহায্য করতে থাকে। একদিন টিয়া হিরাকুকে আরো কিছু স্ট্রবেরি উৎপাদন করতে বলে। হিরাকু বলে সেটি করলে ক্ষেতের পরিমাণ অনেক বেড়ে যাবে, ফলে তাদের তিনজনের জন্য ফসল কাটা মুশকিল হয়ে উঠবে। হিরাকু দেখে এত সময়ে পুরো নাতি নাতনি হয়ে গেছে। তাদের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সেই ছোট ঘরে তাদের সমস্যা হচ্ছে। তাই ফার্মের পাশে সে তাদের জন্য আলাদা এলাকা রাখে, যেখানে একটি ঘরও বানায় যাতে তারা ভালোভাবে থাকতে পারে। তবে জাবুটনের বাচ্চারা উড়ে চলে যায়। তবে আরো কিছু বাচ্চা রয়েছে যারা হিরাকুকে ছেড়ে যায়নি। টিয়া হিরাকুর কাছে এসে অনুমতি চেয়ে ফার্ম থেকে উড়ে চলে যায়। কয়েকদিন পর টিয়া ফিরে আসে কিছু এলফ মেয়েদের নিয়ে। টিয়ার কথায় তারা এখানে থাকার জন্য এসেছে। টিয়া জানায় তারা সবাই উত্তরের এক গ্রামে থাকত, কিন্তু দুর্ঘটনা এবং মানুষের যুদ্ধের কারণে সমস্ত পুরুষ এলফরা মারা গিয়ে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। তখন থেকেই তারা ভালো আশ্রয়ের খোঁজে জঙ্গলের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। স্থায়ী বাসস্থান না দেওয়া হলে তারা বংশবৃদ্ধি করতে পারবে না। এই জন্যই তারা হিরাকুকে অনুরোধ করে সে যেন তাদের এইখানে থাকতে দেয়। এলফরা কাজ করতে খুব ভালো পারে। তাছাড়াও তাদের বয়স অনেক বেশি থাকায় অভিজ্ঞতাও অনেক বেশি। সবচেয়ে বড় এলফটির বয়স 400 বছর এবং সব থেকে ছোটটির 300 বছর। তাদের অনুরোধে হিরাকু রাজি হয়। তবে জাবুটন এবং কুরোদের দেখেই ভয়ে তারা অজ্ঞান হয়ে যায়। জনসংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় তারা একটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয় যাতে সেখানে সবাই থাকতে পারে। বাড়ি নির্মাণের কাজ এলফরা খুব ভালো পারে, তাই তারাই সমস্ত কাজ সামলে নেয়। তাদের কথা মতো হিরাকু শুধু বেসমেন্টের গর্ত খুঁড়ছিল এবং কাঠ সরবরাহ করছিল। 10 দিনের মধ্যে বাড়ি নির্মাণ সম্পন্ন হয়। সেই বাড়ির মাঝে রয়েছে বিশাল এক লিভিং রুম আর দুই পাশে স্টোরেজ রুম। 2 তলায় তাদের সমস্ত থাকার ঘরগুলি ছিল। তাদের আশ্রয় দিতে পেরে হিরাকু খুব খুশি ছিল। তারা দেখে কয়েকদিনের মধ্যে গ্রামটিকে এলফরা আপন করে নিয়েছে। এলফ সম্পর্কে হিরাকুর আলাদাই ধারণা ছিল। সে মনে করত এলফরা গাছে বাস করে, জঙ্গলে ঘুরে বেড়ায় এবং আগুনের ব্যবহার করে না। লিয়া হাসতে থাকে কারণ তারা সেরকম কিছুই করত না। সেটি করলে তাদের জীবন অনেক কঠিন হয়ে যেত। তারা কামারের কাজও করতে পারত। নদী থেকে আনা চারকোল এবং লোহার বালি ভালোভাবে উত্তপ্ত করে তারা হাতুড়ির বাড়ি দিয়ে পিটিয়ে সুন্দর এক কড়াই তৈরি করেছে। হিরাকু খুশি হয়ে ভাবে এলফরা হয়তো সবকিছুই করতে পারে। তারা জানায় এলফরা শুধু একটি কাজ করতে পারে না, সেটি হলো ভালো বাসস্থান খুঁজে সন্তান জন্ম দেওয়া। ভালো বাসস্থান ইতিমধ্যেই তারা খুঁজে নিয়েছে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে হিরাকু কিছু বলার সাহস করে না। ফার্মে গমের ক্ষেত দেখেছি লিয়া এই কথা বললে হিরাকু জানায় যে তারা গম কেটে আটা বানিয়ে সংগ্রহ করে রেখেছে। সে আটার ব্যবহার করে এলফরা ব্রেড বানাতে চায়। হিরাকু অনুমতি দিলে তারা আনন্দের সঙ্গে ব্রেড বানাতে শুরু করে। ব্রেড প্রস্তুত হওয়ার পর সবাই সেটি খেয়ে খুব পছন্দ করে। তাই হিরাকু গমের ক্ষেতকে আরো বিস্তারিত করার কথা ভাবে। ক্ষেতের কথা ভেবে তার মনে প্রশ্ন জাগে এই জায়গাটি আসলে কার অধীনে। লু জানায় এই জায়গাটি কারো অধীনে নয়, তবে প্রযুক্তিগতভাবে এটি ডিমন লর্ডের অধীনে। হিরাকু ভয় পেয়ে যায়। লু হিরাকুকে আশ্বস্ত করে
যেহেতু জায়গাটি সে নিজেই তৈরি করেছে তাই এটির মালিক এখন সে নিজেই। রাতের সময় মেয়েরা হিরাকুর প্রশংসা করে, কারণ সে ইনফার্নো উলফ সঙ্গে বিশাল ডিমেন মাকড়সাকেও বশে করে নিয়েছে। এমনকি এই জঙ্গলের মধ্যে সে এত ভালো মানের সবজি উৎপাদন করতে পারছে, কিন্তু সে এই পৃথিবীর ব্যাপারে খুব কম জানে। এমনকি অ্যাঞ্জেল এবং এলফদের ব্যাপারেও তার খুব কম ধারণা আছে। হিরাকু সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। পরদিন সকালে হিরাকু দেখে জাবুটন একটি রানী মৌমাছি নিয়ে এসেছে, যাতে মৌমাছি ফার্মে থেকে মধু তৈরি করতে পারে। তাকে দেখে কোনো বিপদ মনে হয় না। হিরাকু একটি ছোট ঘর নির্মাণ করে যাতে মৌমাছি সেখানে চাক বানাতে পারে। 10 দিনের মধ্যে সেখানে তারা বিশাল এক চাক বানিয়ে দেয়। রানী মৌমাছি সব থেকে বড় আর শ্রমিক মৌমাছিগুলি আকারে সাধারণ মৌমাছির মতো। এখন ফার্মে বেশি পরিমাণে ফুলের গাছ লাগাতে হবে যাতে মৌমাছি বেশি পরিমাণে মধু উৎপাদন করতে পারে। সে একটি বড় গর্ত বানায়, যেখানে নদী থেকে ড্রেনের মাধ্যমে আসা পানি সঞ্চিত থাকবে। ড্রেনটি সে পাথর দিয়ে বানাতে চায়, কিন্তু জঙ্গলে পাথরের কোনো অস্তিত্ব নেই। কিন্তু কাঠ দিয়ে বানালে পানি লিক করবে। অলমাইটি ফার্মিং টুলের ব্যবহার করে মাটিকে সংকুচিত করে সে ইউ আকারের চ্যানেল বানিয়ে দেয়। নদীর পানি পরিষ্কার করার ব্যবস্থাও করেছে। মাটি দিয়ে ভিত্তি তৈরি করে উপরে চ্যানেলগুলি বসিয়ে ড্রেন বানানো হয়। সবার কঠোর পরিশ্রমের ফলে খুব শীঘ্রই ড্রেন প্রস্তুত হয়ে গিয়ে নদীর পানি পুলে এসে পড়ছিল। এখন সবজি উৎপাদন করাও খুব সহজ হয়ে উঠবে। হিরাকু দেখে নদীর পানি পরিষ্কার করার ব্যবস্থায় মাছ আটকে যাচ্ছে। মাছগুলি রান্না করে হিরাকু তাদের খেতে দিলে তারা মানা করে দেয়। মাছটিকে তারা ভয়ঙ্কর মনে করছিল, কারণ সেটি জঙ্গলের গভীর অংশ থেকে এসেছিল। হিরাকু তাদের খেয়ে দেখালে তারাও ট্রাই করে। মাছটি খেয়ে তাদেরও খুব মজার লাগে। তারপরে তারা অনেক মাছ ধরে সেগুলো সংগ্রহ করে দিয়েছিল যাতে পরে খেতে পারে। সে ধান গাছ উৎপাদনের চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় শুকনো জায়গায় কখনোই সেটি উৎপাদন করা সম্ভব নয়। মাটিতে কিছুটা গর্ত করে 2টি জমি প্রস্তুত করে এবং সেখানে পানি ছেড়ে দেয়। সে ধানের পুল এনে এলফদের সেটি ক্ষেতের মধ্যে লাগাতে বলে। হিরাকুর দেখানো মতো তারা খুব ভালোভাবে ধান লাগাতে পেরে যায়। ধানগুলি দ্রুত বড় হয়ে পেকে যায়। এলফদের আদেশ দেওয়া মাত্রই তারা সমস্ত ধান কেটে শুকাতে দেয়। সে পুরনো যুগে ধান মাড়াই করা যন্ত্র তৈরি করে ধান মারতে থাকে। ধানগুলোকে পরিষ্কার করে জাঁতা দিয়ে পিষে চাল প্রস্তুত করে। এরপর ভালোভাবে রান্না করে ভাতগুলি দিয়ে গোল আকারের বল বানিয়ে দেয়। সে ভাতের বল খেয়ে তাদের খুব মজার মনে হয়, কারণ সেটির মধ্যে হিরাকু মাছ ভরে রেখেছিল। হিরাকু নিতে গিয়ে দেখে সমস্ত ভাতের বলগুলোকে এলফরা তুলে নিয়েছে। তারা সবাই সেগুলো খেয়ে উপভোগ করছে। হিরাকু এতেই খুশি। পরদিন হিরাকু লক্ষ্য করে এলফরা কাজ করে জাদুর ব্যবহার করে নিজেদের পরিষ্কার করে নিচ্ছে, কিন্তু সেটি সে করতে পারে না। তাই নিজেকে পরিষ্কার করার জন্য সে বাথরুম বানানোর সিদ্ধান্ত নেয়। হিরাকু নকশাইকে তাদেরকে নিজের পরিকল্পনা বুঝিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। সে শক্ত মাটি দিয়ে একটি চুল্লি বানায় যাতে বাথটাবের পানি গরম থাকে। টিয়া স্লাইমের ব্যবহারের পরামর্শ দেয়, কারণ তারা নোংরা আবর্জনাকে খেয়ে পরিষ্কার করে দেয়। পাশের গ্রাম থেকে টিয়া স্লাইম আনলে হিরাকু পিউরিফিকেশন পুল বানিয়ে স্লাইমগুলোকে সেখানে ছেড়ে দেয়, যাতে সেখানেই থেকে তারা ফেরত যাওয়া পানিগুলোকে পরিশোধন করতে পারে। পানি গরমের জন্য সে কিছু খড়ি আনতে গিয়ে দেখে খড়িতে মাশরুম গেজেছে। তার ধারণায় থাকা কিছু মাশরুমকে কল্পনা করে খড়িতে আঘাত করতে থাকে যাতে সেখানে মাশরুম গেজে ওঠে। বিষয়টি সবার কাছে নতুন ছিল, তাই হিরাকু সবাইকে শেখায় যে কিভাবে গোসল করতে হয়, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। তাই হিরাকুকেই গোসল করে তাদের দেখাতে বলে। হিরাকুকে একটু অদ্ভুত লাগলেও সে রাজি হয়। সমস্ত পদ্ধতি দেখানোর পর যখন সে বাথটাবে বসে তখন সে এক প্রশান্তি অনুভব করে, কারণ সে অনেক দিন থেকে গোসল করতে পারেনি। এইরকম পদ্ধতিতে সবাইকে গোসল করতে বললে সবাই বাথটাবেই নেমে পড়ে। হিরাকুকে অদ্ভুত লাগলে সে উঠে যেতে চায়, কিন্তু লু তাকে একসঙ্গে গোসল করতে বলে। এতে বারে বারে পানি গরম করতে হবে না। কিন্তু হিরাকু মেয়েদের জন্য আলাদা বাথটাব তৈরির পরিকল্পনা করে। পরদিন সে দেখে তার উৎপাদিত করা মাশরুমগুলো গেজে গেছে। কুকুরগুলি আরো কিছু এলফ মেয়েদের নিয়ে আসে যারা লিয়ার গ্রামেই থাকতো। লিয়ার সঙ্গে তাদের 200 বছর পর দেখা হচ্ছে এই শুনে হিরাকু সঙ্গে সঙ্গে সম্মত দিয়ে দেয়। লিয়া চিৎকার করে বলে তারা বিশাল এক বাড়ি বানাবে, তারপর অনেক সন্তান জন্ম দিবে। হিরাকু মনে মনে ভাবে সে জানে না যে তারা কিভাবে সন্তান জন্ম দেবে, তবে তারা খুশি তো সেও খুশি। তাদের দূর থেকে দেখে কুরো ভাবে এই গ্রামে মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সে নিজের আসল কাহিনী বলে। জন্ম থেকে সে একাই বড় হয়েছিল। লড়াইয়ে সে কারো কাছে হারেনি। একদিন এক মহিলা উল্ফের কাছে সে জিততে পারে না। তারা একসঙ্গে থাকতে শুরু করলে একদিন মহিলা উল্ফটির পেট বড় হতে থাকে। নতুন সন্তানের আগমনে সে খুব খুশি ছিল। হঠাৎ একদিন এক গ্যাপলার বিয়ারের কাছে তারা গুরুতর আহত হয়ে পড়ে, কিন্তু কোনো কারণে সে তাদের খায় না।
আহত থাকায় তারা শিকারে অযোগ্য হয়ে পড়েছিল। তারা জঙ্গলের কেন্দ্রে চলে এসেছিল, কারণ সেখানে গ্যাপলার বিয়ার তাদের আক্রমণ করতে পারবে না। সেখানেই এক সাধারণ মানুষকে তারা দেখতে পায়, যার অস্ত্রে সীমাহীন শক্তি অনুভব করতে পারছিল। তারা ভেবেছিল তাদের জীবন এইখানেই শেষ, কিন্তু সে তাদের বুনো শূকরের মাংস খেতে দিয়েছিল। তারা অবাক ছিল, কারণ বুনো শূকরের মতো এত শক্তিশালী প্রাণীকে সে শিকার করেছে। শুধু একটি ব্যাপার, হিরাকো জানে না যে তারা হলো ভয়ঙ্কর রক্তপিপাসু ইনফার্নো উলফ। কিন্তু ঠিক আছে, সে খুশি, কারণ তারা সবাই তাদের মাস্টারের সঙ্গে রয়েছে। কয়েকদিনের মধ্যে এলফরা আবার একটি নতুন বাড়ি বানিয়ে দিয়েছে। বাড়িটি বড় করে তৈরি করা হয়েছিল, কারণ পরবর্তীতে আরো কেউ গ্রামে আসলে যেন সমস্যা না হয়। বাড়ির ডিজাইন করতে লু এবং টিয়া সাহায্য করেছিল। বাড়ির হলরুম অনেক বড় ছিল, যার এক পাশে হিরাকুর রুম ছিল এবং অপর পাশে ডাইনিং রুম এবং কিচেন ছিল। জিনিসপত্র সংরক্ষণের জন্য একটি বেসমেন্ট ছিল। দোতলাতে লু এবং টিয়ার ব্যক্তিগত রুম ছিল। একটি বিশেষ রুম ছিল যেখানে ডাবল বেড দেখে হিরাকো বুঝে যায় যে এটি কি উদ্দেশ্যে বানানো হয়েছে। এই নতুন বাড়িটি সবার খুব পছন্দ হয়। বাড়ির মেন গেট দিয়ে সেই বিশাল গাছটিও দেখা যাচ্ছিল। সৌন্দর্য বাড়ানোর জন্য সে গেটের সামনে কুরো এবং ইউকির দুটি মূর্তি লাগিয়ে দেয়। দুপুরের খাবার রান্নার জন্য সমস্ত উপকরণ জোগাড় করে প্রয়োজনীয় মশলা সংগ্রহ করতে আসে। সে জিরা, হলুদ এবং ধনিয়া সংগ্রহ করে, কিন্তু ধনিয়ার পাতার ঘ্রাণ নিতেই কুরো এবং ইউকি দৌড়িয়ে পালিয়ে যায়। এই দেখে তারা ধনিয়ার পাতাকে নিয়ে রিসার্চ করার সিদ্ধান্ত নেয়, কারণ সেটি ইনফার্নো উল্পদেরও ভয় পাইয়ে দিয়েছে। সমস্ত মশলা সংগ্রহ করে হিরাকো দেখে যে লু এবং টিয়া পালিয়ে গেছে। হিরাকোকে সাহায্য করার জন্য শুধু লিয়া ছিল। হিরাকো খরগোশের মাংস সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে রান্না করতে থাকে। কারি প্রস্তুত হলে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেয় ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। হিরাকোর মনে হয় যে সে হয়তো কিছু মিস করছে। হঠাৎ তার মনে পড়ে যে সে নান বানাতে ভুলে গেছে। সে গন্তি করে দেখে তাকে অনেকগুলি নান বানাতে হবে। লিয়া বেলে দেয় আর হিরাকো উল্টো কড়াইয়ে সেঁকতে থাকে। রিসার্চের কাজ শেষ করে লু ফিরে এসে দেখে হিরাকোর রান্না করা হয়ে গেছে। নান কারি পরিবেশনের পর হিরাকো দেখায় যে এটি কিভাবে খেতে হয়। সেটি খেয়ে তারা সবাই প্রশংসা করতে থাকে। যত খাচ্ছিল ততই তাদের খাওয়ার ইচ্ছা করছিল। একবার শেষ করে আবার লাইন ধরে তারা খাবার নিতে থাকে। ফলে হিরাকোর জন্য আবারও কিছুই বাঁচে না। সবারই খাবারটি পছন্দ হয়েছে, এটাই হিরাকুর কাছে সবচেয়ে বড় ব্যাপার। দেখতে দেখতে শীতকাল আবার চলে আসে, তাই শীতের জন্য সে খড়ি সংগ্রহ করে রাখে। সে জাবুটনকে আলো দেয় আর জাবুটন ব্ল্যাঙ্কেট দেয়, যেটি হিরাকু তাকে তৈরি করতে বলেছিল। লু এবং টিয়া মাংসকে গরম করে সংগ্রহ করছে যাতে কুরোর পরিবার শীতে খেতে পারে। হিরাকু সবজিগুলোকে বক্সে রেখে কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে বরফ পড়লে সেগুলো তাজা থাকে। লুকে জাদুর ব্যবহার করতে দেখে সে নিজেও চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। লু জানায় জাদু করতে হলে প্রথমে তাকে সেটি শিখতে হবে। হিরাকু তাদের এত সহজভাবে জাদুর ব্যবহার করতে দেখে ভেবেছিল হয়তো সেও করতে পারবে, কিন্তু একটি গোলামও সে তৈরি করতে পারেনি। সে শুধু কৃষিকাজ করে এবং খাবার রান্না করে, তার বাইরে সে কিছুই পারে না। লু হিরাকুর প্রশংসা করে, কারণ এত সময় ধরে সে এই জঙ্গলে থেকে আসছে। এই কাজটি এমন যেটি কেউ করতে পারেনি এবং পারবেও না। শুধু হিরাকুই সে কাজটি করতে পারে। কিছুদিনের মধ্যে সবকিছু বরফে ঢেকে যায়। বাড়ির ভিতরে মজা করার জন্য হিরাকু রিভার্সি, চেস এবং মাহজং গেম বানায়। হিরাকু খেলার নিয়ম শেখালে সঙ্গে সঙ্গে তারা খেলায় ব্যস্ত হয়ে পড়ে। যখন লু দেখে যে সে হেরে যাচ্ছে, তখনই হাত স্লিপ করার ভান করে বোর্ডটি ফেলে দেয়। সে ভাবে গেমটি আবার প্রথম থেকে শুরু হবে, কিন্তু টিয়া জাদুর ব্যবহার করে গুটিগুলোকে সঠিক স্থানে রেখে দেয়। তার পরিকল্পনা সফল না হওয়ায় সে আবার বোর্ডটি ফেলে দেয়। হিরাকু দেখে অবাক হয় যে কুরো সমস্ত নিয়ম শিখে গিয়ে লিয়াকে খেলায় সাহায্য করছে, এমনকি তারা নিজেদের মধ্যেও চেস খেলছে। হিরাকু জানে যে তাদের সঙ্গে চেস খেলে জিততে পারা অসম্ভব। লু এসে তাদের খেলায় চ্যালেঞ্জ করে, ফলে তাদের কাছেও হেরে গিয়ে চুপচাপ এক কোণে গিয়ে বসে থাকে। মাহজং খেলাতেও হিরাকুকে সবাই হারিয়ে দেয় আর বিজয় হয় কুরো। বসে বসে গেম খেললে শরীরের ক্ষতি হতে পারে, তাই সে একটি মিনি বোলিং গেম বানিয়েছে। সেই গেমটিও সবার মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এইভাবে গেম খেলে মজাদার খাবার খেয়ে শীতকাল যেন দ্রুত পার হয়ে বসন্তকাল চলে আসে। প্রথমে সে নতুন ফসল রোপণের পরিকল্পনা করে। হঠাৎ সাবুটন বিপদ সংকেত বাজালে তারা গিয়ে দেখে একটি বিশাল ড্রাগন ফার্মের দিকে এগিয়ে আসছে। টিয়া জানায় সেটি হলো ভয়ভার্ন। ভয়ভার্নটি ভীষণ চিৎকার করে ফার্মের দিকে আগুন নিক্ষেপ করলে লু এবং টিয়া প্রতিরক্ষা ব্যারিয়ার বানিয়ে হামলাকে প্রতিহত করার চেষ্টা করে। ব্যারিয়ারের একটি অংশ ভেঙে গিয়ে ফার্মে আগুন লেগে গেলে এলফরা আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়ে। হিরাকু কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছিল না। তারা এখান থেকে পালিয়ে গেলে ওয়াইভার্নটি আকাশ থেকে তাদের পিছু নিতে থাকবে। সেটিকে তাড়াতেই হবে, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সে রেগে গিয়ে হাতের মুঠি বন্ধ করলেই মনের অজান্তে একটি বর্ষা
বর্ষা তার হাতে হাজির হয়ে যায়। সময় নষ্ট না করে সে বর্ষাটি ওয়াইভানটির দিকে নিক্ষেপ করলে বর্ষাটি ওয়াইভানটির 3 স্তরের প্রতিরক্ষাগুলি ভেঙে তার ডানায় আঘাত করে। পরবর্তী হামলায় হিরাকু সেটিকে শেষ করে ফেলে। হিরাকু আশঙ্কা করে কেউ হয়তো সেটিকে পাঠিয়েছিল তাদের মারার জন্য। টিয়ার তেমন মনে হয় না, কারণ কোনো মালিক এত মূল্যবান দানবকে এই জঙ্গলে পাঠাবে না। হিরাকু ধরে নেয় যে এটি একটি দুর্লভ ঘটনা যে ওয়াইভানটি এখানে এসেছে। ফিরে এসে হিরাকু খুব ভালোভাবে ওয়াইভানের মাংসগুলি রান্না করে 3 ধরনের পদ পরিবেশন করে। সেটি খেয়ে সবাই খুব পছন্দ করে। প্রত্যেক বাইটে যেন স্বাদ বাড়তেই থাকছিল। সেখানে লু ও টিয়া হিরাকুর আজকের শক্তি দেখে আতঙ্কিত ছিল। হিরাকুর হামলা ওয়াইভানটির প্রতিরক্ষাগুলি ভেঙে বুকের আর পার হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে এখানে তাদের কুরোরা স্বাগত জানিয়েছিল, হিরাকু নয়। এদিকে ডিমন লর্ডের দুর্গে ডিমন আর্মির 3টি জেনারেল হিরাকু সেই ওয়াইভান মারার ঘটনা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ সমস্ত ডিমন আর্মি দিয়েও তারা সেটিকে মারতে পারত না। অন্যদিকে ড্রাগন রাজ্যে দারোয়ান পদে থাকা ড্রাগনের মানব সহকারী সে দৃশ্য স্বচক্ষে দেখেছিল। তারা জানতো এত শক্তিশালী মানুষের কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে। পরদিন হিরাকু ওয়াইন বানানোর পরিকল্পনা করে, কারণ ওয়াইভার্নের মাংস খুব মজার হলেও সেটি ওয়াইন ছাড়া অসম্পূর্ণ। আদেশ মতো এলফরা সমস্ত আঙ্গুর কেটে সংগ্রহ করে। তারা খাবারকে পা দিয়ে খুঁজে রস বের করতে সংকোচ বোধ করছিল। হিরাকু রসগুলিকে সেই ব্যারেলে সংরক্ষণ করবে যেটি হাই এলফ লালাসা তৈরি করেছে। হিরাকুর আদেশ মতো তারা গোল গোল ঘুরতে গিয়ে টিয়া লিয়ার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। সবাই সিদ্ধান্ত নেয় যে গানের তালে তারা একসঙ্গে একই রিদমে ঘুরবে। গান করতে শুরু করলে তারা একই তালে তালে ঘুরে আঙ্গুরগুলি পিষে রস বের করতে থাকে। এমনকি হিরাকুকেও তাদের সঙ্গে যুক্ত করে নেয়। সন্ধ্যা হতে হতে তারা সমস্ত আঙ্গুর পিষে রস বের করে 16টি ব্যারেল ভরে দিয়েছে। এখন শুধু রসগুলোকে সংগ্রহ করে রাখতে হবে ওয়াইন তৈরির জন্য। এদিকে কৃষিদেবী দেবতার উপরে রেগেছিলেন, কারণ দেবতা হিরাকুকে ভয়ঙ্কর এক জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এমনকি হিরাকুকে সে বর্ষাটিও দিয়ে দিয়েছে যেটির দ্বারা যে কোনো জিনিস এক আঘাতেই ধ্বংস করা সম্ভব। একবার ব্যবহার করলেই বর্ষাটি ব্যবহারকারী সমস্ত জীবন শক্তি শোষণ করে নেয়। দেবতার দেওয়া সুস্থ শরীরের জন্য হিরাকুর কিছুই হয়নি। অন্যদিকে হিরাকু দেখে কুকুরগুলো আবার একটি মেয়েকে বেঁধে রেখেছে। লু দেখেই তাকে চিনে ফেলে যে সে হলো তার ছোট বোন ফ্লোরা। সে শুনেছিল যে এক ভয়ঙ্কর অ্যাঞ্জেল লুইয়ের পিছু নিয়ে এই জঙ্গলে এসেছে, তাই তার বোনকে খুঁজতে সে জঙ্গলে এসেছিল। সেখানে সে টিয়াকে দেখে ভয় পেয়ে যায়। সে হিরাকুকে দেখে একজন সাধারণ মানুষ ভেবেছিল। যখন লু জানায় যে হিরাকু হলো সমস্ত ইনফার্নো উল্পদের মাস্টার, এমনকি সে একাই ওয়াইভানকে মেরেছে, এই শুনে ফ্লোরা নিজের ব্যবহারের জন্য হিরাকুর কাছে ক্ষমা চায়। সেখানে হিরাকু জানতে পারে যে কুরোরা হলো আসলে ইনফার্নো উল্ফ। রাতে ফ্লোরা হিরাকুর তৈরি খাবার খেয়ে মুগ্ধ হয়ে যায়। হিরাকু জানায় সঙ্গে মিসো ও সয়া সস থাকলে খাবারের মজা আরো বেড়ে যেত, যেগুলি তৈরি করা হয় সয়াবিনকে প্রাকৃতিক উপায়ে অণুজীব দ্বারা ফার্মেন্ট করে। এই শোনা মাত্রই অণুজীব দ্বারা ফার্মেন্টেশন কিভাবে হয় এই ব্যাপারে হিরাকুর কাছে জেনে নোট করতে থাকে, কারণ সেও রিসার্চ করার কাজ করত। কয়েকদিন গ্রামে থেকে ফ্লোরা চলে যায় এবং 1 মাস পর আবার ফিরে আসে। সঙ্গে দাসীদের একটি দল এবং একটি গাভীও নিয়ে এসেছে, তাই হিরাকু এখন বাটার এবং চিজ তৈরি করতে পারবে। টিয়া দেখে গ্রামে এখন সব প্রজাতির সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু অ্যাঞ্জেলের মধ্যে সে একা। টিয়া হিরাকুর কাছে অনুমতি নিয়ে কয়েকদিনের জন্য বাইরে যায় এবং ফিরে আসে তার কিছু অধনস্থ কর্মচারীদের নিয়ে। তাদের মধ্যে কিছু অ্যাঞ্জেল তো আবার কিছু টিকটিকি গোত্রের প্রাণী এবং একটি মুরগি যেটি ডিম দেয়। দাসীরা নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করছে, তবে তারা খাবার রান্না করতে না পারায় হিরাকু তাদের সমস্ত ধরনের পদ রান্না করা শেখায়। টিয়া তার অধীনস্থ 3 জন অ্যাঞ্জেলকে গ্রামে পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দেওয়ায় গ্রামটি এখন নিরাপদ। তাদের লিডারকে শনাক্ত করতে হিরাকু তাদের হাতে একটি কাপড় বেঁধে দিয়েছে। লিয়া বাকি সমস্ত এলফদের নিয়ে এসেছে যারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তাদের মধ্যে একটাও পুরুষ ছিল না। এতে লিয়া জানায় কারণ একটাও পুরুষ এলফ বেঁচে নেই, তবে তারা সন্তান জন্ম দিতে চায়। হিরাকু এই কাজে তাদের উৎসাহিত করলে এলফরা অন্ধকারে আলোর আশা দেখতে পায়। সমস্ত প্রতিনিধিদের ডেকে হিরাকু ঘোষণা করে আজকে এই গ্রামটির নাম রাখা হবে। ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকায় একটি ক্ষেত থেকে এটি এখন এক গ্রামে রূপান্তরিত হয়েছে, তাই সে এই গ্রামটির নাম রাখতে চায়। এক একজন এক এক নাম সাজেস্ট করে, কিন্তু হিরাকুর কোনোটাই পছন্দ হয় না। জাবুটনের নির্দেশে দরজা খুলে সামনে বৃহৎ গাছটি দেখে হিরাকু সিদ্ধান্ত নেয় এই গ্রামটির নাম হবে দ্য গ্রেট ট্রি ভিলেজ, কারণ এই গাছ থেকেই সবকিছু শুরু হয়েছে। রাতের সময় গ্রামটির নামকরণের খুশিতে হিরাকু এক পার্টির আয়োজন করে। তাদের তৈরি করা প্রথম ওয়াইন খেয়ে হিরাকু সবাইকে পার্টি এনজয় করতে বলে। খুশিতে সবাই হিরাকুকে মেয়র বলে ডাকতে শুরু করলে সে বিস্মিত হয়ে যায়। লু এবং টিয়া এই ব্যাপারে হিরাকুকে উৎসাহিত করলে হিরাকু ভীষণ আনন্দিত হয়ে পার্টি এনজয় করতে থাকে।
থাকে। সবাইকে এত উপভোগ করতে দেখে হিরাকুর কাছে এটাই যেন সবথেকে খুশির মুহূর্ত। মেয়র হওয়ার পর তার দৈনন্দিন কাজকর্মের কোনো পরিবর্তন ঘটেনি। গ্রামে এখন কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালনও করা হচ্ছে। হঠাৎ গ্র্যান্ড মারিয়া এসে হিরাকুকে জানায় যে ডিমনিক রাজ্য থেকে এক মেসেঞ্জার এসেছে। হিরাকু গিয়ে নিজের পরিচয় দিলে লোকটি তাকে একটি উপহার দেয়। লোকটি এখানে এসেছে এই বসতি নিয়ে কিছু আলোচনা করতে। সে ভয় পেয়ে যায়। লোকটিকে ট্যাক্স নিয়ে আলোচনা করতে এসেছে নাকি ডিমন লর্ড তাকে এই বসতি থেকে তাড়িয়ে দিতে চায়। হিরাকু সাহস জুটিয়ে বলে সে ডিমন লর্ডকে ট্যাক্স দিবে, কিন্তু পরিবর্তে তিনি যেন তাদের এখানে থাকতে দেয়। হিরাকু 10% হারে ট্যাক্স দেওয়ার প্রস্তাব দিলে বিজেল অবাক হয়ে যায়। বিজেল সম্মত হলে হিরাকু জানিয়ে দেয় শীত শুরু হওয়ার আগেই তারা যেন ট্যাক্স থেকে প্রাপ্ত ফসলগুলো নিতে আসে। প্রমাণস্বরূপ হিরাকু ট্যাক্স এগ্রিমেন্টে সাইন করে। এরপর তিনি হিরাকুর দেওয়া উপহারটি নিয়ে চলে যান। সবাই হিরাকুর এই কাজের প্রশংসা করে। তারা কর দিচ্ছে, ফলে এখন থেকে ডিমন লর্ডের সুরক্ষা পাবে। অবাক করা বিষয় হলো হিরাকু 10%-এ তাকে রাজি করিয়ে নিয়েছে। সাধারণত এখানে করের হার 50 থেকে 60% হয়ে থাকে। উপহারে পাওয়া ওষুধটি বিশেষত্ব হলো সেটি ব্যবহার করলে ক্ষত তৎক্ষণাৎ সেরে যায়। ডিমন লর্ডের 3টি জেনারেল আতঙ্কিত ছিল যে হিরাকু এত শক্তিশালী হয়েও ডিমন লর্ডকে ট্যাক্স দিতে রাজি হয়ে গেছে। তাদের মনে হচ্ছিল এতে হিরাকুর নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। কিন্তু এই প্রস্তাবে বিজেল কিছুই বলতে পারেনি, কারণ সেই গ্রামে ভ্যাম্পায়ার এবং ভয়ঙ্কর অ্যাঞ্জেলও রয়েছে। সেখানে হাই এলফদের পুরো সেনা এবং ইনফার্নো উল্ফদের দলও রয়েছে। এবং যারা তাকে মেয়রের কাছে নিয়ে গিয়েছিল তারা ছিল 3টি কিলার অ্যাঞ্জেল। সেই গ্রামের সামরিক শক্তির ব্যাপারে জানতে পেরে সব জেনারেল ভয়ে কাঁপছিল। সে যদি চুক্তিতে সম্মত না হতো তবে ডিমন লর্ড সেই গ্রামটির শত্রু হয়ে যেত। তারা আরো বেশি ভয় পেয়ে যায় যখন দেখে উপহারে বাঁধা কাপড়টি ডিমন স্পাইডার বানিয়েছে। অনেকদিন আগে ডিমন লর্ডের বিপক্ষে যুদ্ধে সেই মাকড়সাটি সমতুল্য প্রতিরোধ গড়ে তুলেছিল। পরদিন দেখা যায় হিরাকুর গ্রামে ড্রাগন রাজ্যের শাসক দ্রাইম এসেছে। তারা উপহার হিসেবে হিরাকুকে একটি অমূল্য তলোয়ার দিয়েছে। হিরাকুর গ্রাম থেকে ড্রাগনদের রাজ্য দক্ষিণ দিকে অবস্থিত। প্রতিবেশী হওয়ায় এখানে তারা হিরাকুকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানাতে এসেছে। দ্রাইম অনেক বড় ছিল, তবে হিরাকু তাদের ভিতরে আমন্ত্রণ জানালে দ্রাইম মানব রূপ ধারণ করে। হিরাকুর সামনে সে ভয় পেয়ে দাঁড়িয়েছিল। হিরাকুর তৈরি ওয়াইন খেয়ে সে গ্রাম ছেড়ে আর যেতে চায় না। সহকারী গুচি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করে। এরপর তারা হিরাকুর দেওয়া উপহারগুলি নিয়ে চলে যায়। হিরাকু সিদ্ধান্ত নেয় ভিজিটরদের ভালোভাবে শুভেচ্ছা জানাতে কিছু করতে হবে। নিজের বাড়িতে ভিজিটরদের আমন্ত্রণ করতে সে অতটা স্বচ্ছন্দ বোধ করে না, তাই 30 জন থাকতে পারে এমন এক গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করে। এলফরা সেই বাড়ি নির্মাণের কাজ শুরু করে, আর হিরাকু পরিকল্পনা করে অতিথিদের কিভাবে শুভেচ্ছা জানাবে। গ্র্যান্ড মারি এবং বাকি অ্যাঞ্জেল অতিথিদের গাইড করে প্রবেশ পথের কাছে নিয়ে আসবে। অতিথিদের আগমনের খবর পেতে হিরাকু আরেকটি অ্যালার্ম রেখেছে যেটি এলফরা বানিয়েছিল। হিরাকু সিদ্ধান্ত নিয়েছিল অতিথিদের স্বাগত জানাতে সে, লু এবং টিয়া যাবে, কিন্তু হিরাকুর নিরাপত্তার কথা ভেবে এলফ, দাসী এবং লিজার্ডম্যানদের যুক্ত করা হয়। ফ্লোরাকে দায়িত্ব দেওয়া হয় রাতে অতিথিদের উপরে নজর রাখতে, কারণ ভ্যাম্পায়াররা অনেকদিন না ঘুমিয়ে থাকতে পারে। প্রস্তুতি শেষ হওয়ার পর কিছুদিনের মধ্যেই গ্রামে কিছু নতুন অতিথি আসে যারা ছিল বিস্টম্যান। তারা হাউলিং গ্রাম থেকে এসেছে এই গ্রামে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করতে। পিছনে লুকিয়ে থাকা কিছু বিস্টম্যানদের বের করে লু তাদের সতর্ক করে তারা যেন কোনো চালাকি না করে নিজের আচরণ ঠিক রাখে, কারণ এই গ্রামে এমনও কিছু লোক রয়েছে যাকে সেও ভয় পায়। সুন্দর দাসীরা গেস্ট হাউসে তাদের স্বাগত জানানোর পর ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে দেয়। টিয়া সন্দেহ করছিল যে অতিথি সেজে তারা অন্য কোনো উদ্দেশ্যে এসেছে, কারণ তারা কোনো উপহার নিয়ে আসেনি। এমনকি তারা জঙ্গলে দুজনকে লুকিয়ে রেখেছিল। তাই অতিথিয়তার স্তর কমিয়ে তাদের কিছু কাঁচা সবজি এবং ফল খেতে দেওয়া হয়। কিন্তু সেই খাবারগুলি তাদের খেতে দেখে হিরাকুকে খারাপ লাগে। তাই হিরাকু দাসীদের কোনো মতে রাজি করিয়েছে তাদের ওয়াইন দিতে, তবে 2 কাপের বেশি দিতে তারা রাজি নয়। হিরাকু তাদের গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করলে গার্ফ জানায় তাদের গ্রামে 100 জনের মতো লোক বাস করে। গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগটাই বিস্টম্যান। তারা পেট চালানোর জন্য শিকার এবং খনন করে। কোনো সমস্যার কারণে মানুষদের গ্রামের সঙ্গে তাদের বাণিজ্য ঠিকঠাক চলছিল না। ডিমন লর্ডের কিছু লোকের কাছ থেকে এই গ্রামের ব্যাপারে জানতে পেরে লেনদেনের উদ্দেশ্যে তারা এখানে এসেছে। টিয়া সেই দুজনের কাছে তাদের লুকানোর কারণ জানতে চাইলে তারা জানায় তারা পিছনে লুকিয়েছিল কারণ নতুন জায়গায় সবার সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটে তবে তারা যেন ফেরত গিয়ে গ্রামবাসীদের খবর দিতে পারে। তাদের খারাপ কোনো উদ্দেশ্য নেই এটি বোঝার পর হিরাকু তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বসে। বিস্টম্যানদের গ্রামে কোনো মুদ্রার ব্যবহার হয় না, তাই তারা সামান বিনিময়ের মাধ্যমে বাণিজ্য করতে চায়। সে অনুরোধ করে হিরাকু যেন হাউলিং গ্রামে গিয়ে তাদের সঙ্গে বাণিজ্য করে, কারণ বাণিজ্য
বাণিজ্যিক সামানগুলি এইখানে বয়ে আনা তাদের জন্য খুব মুশকিল। হিরাকু কিছুক্ষণ ভেবে এই প্রস্তাবে সম্মত হয়। তারা রং এবং রূপা, কাঁচ ও ধাতু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প উৎপাদন করে। তারা এই সবের পরিবর্তে সবজি ও ফলের লেনদেন করবে। সেই সবকিছু দেখার পর হিরাকু সমস্ত কিছুকে নেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। এইভাবে শুরু হয় হাউলিং গ্রামের সঙ্গে হিরাকুর গ্রামের বাণিজ্যিক সম্পর্ক। হাউলিং গ্রামের সঙ্গে বাণিজ্য করতে টিয়া যাবে। এখান থেকে হাউলিং গ্রামে যেতে 10 দিন সময় লাগে। তবে দ্রাইম এক ব্যারেল মদের বিনিময়ে বাণিজ্যিক সামানগুলো নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তারা বাণিজ্য করতে যায় এবং 3 দিন পর ফিরে আসে। টিয়া জানায় বাণিজ্যের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্রাইম টেনশনে ছিল কারণ তাকে দেওয়া ওয়াইনগুলো বিক্রি করা হয়েছে। তাকে আবারও ওয়াইন দেওয়ার প্রস্তাব দিলে দ্রাইম খুশি হয়ে যায়। টিয়া জানায় হাউলিং গ্রাম থেকে 20 জন তরুণী মেয়ে এই গ্রামে আসতে চায়। হিরাকু চিন্তায় পড়ে যায়। এই গ্রামে পুরুষদের তীব্র আকাঙ্ক্ষা ছিল, সেটি যদি না হয় তবে এই গ্রামের কোনো ভবিষ্যৎ থাকবে না। হিরাকু রাজি হয়, তবে শর্ত দেয় যে তারা যেন কম করেও 2 জন জোয়ান ছেলে নিয়ে আসে। কয়েকদিন পরে গ্রামে সেই মেয়েরা আসে। মেয়েগুলোর অবস্থাও খুব করুণ ছিল, তবে তারা সঙ্গে 3 জন ছেলেকে নিয়ে এসেছিল যারা খুব ছোট ছিল। এই দেখে হিরাকু হতবাক হয়ে যায়। এখন গ্রামের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে তারা জীবনকে এনজয় করতে শুরু করেছে। তবে জাবুটন এবং কুরুকে দেখেই তারা ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। হিরাকু দেখে অবাক হয় যে সেনাও জাদুর ব্যবহার করতে পারে। যখন সে দেখে যে গ্রামের সবাই জাদুর ব্যবহার করতে পারে তখন তার নিজেকে অযোগ্য মনে হতে থাকে। তবে কোনো ব্যাপার নয়, সে যে কাজ পারে সেটিতেই মনোযোগ দিবে। হঠাৎ মাটি কেঁপে ওঠে আর গ্র্যান্ড মারিয়া এসে জানায় জঙ্গলের মাঝে এক বিশাল আকারের ভাল্লুক এবং সাপ লড়াই করছে। তাদের খুব শীঘ্রই এক পদক্ষেপ নিতে হবে, না হলে গ্রামের উপরে প্রভাব পড়বে। গ্র্যান্ড মারিয়া তাদের লড়াইয়ের কাছে হিরাকুকে নিয়ে গেলে হিরাকু এক আঘাতে তাদের শিকার করে ফেলে। এই দেখে অ্যাঞ্জেলরাও হতবাক ছিল। হিরাকু ভালুকের মাংসকে ওয়াইন দিয়ে রান্না করেছে, যেটির স্বাদ একেবারে অদ্ভুত এবং অস্বস্তিকর ছিল। তবে সাপের ভাজা করা মাংস সবার খুব পছন্দ হয়। তবুও হিরাকুর মনে হয় এতে কিছু একটা কমতি আছে। হিরাকু ফ্লোরার কাছে গিয়ে এমন এক মেডিসিন চায় যেটি খাবারে থাকা অণুজীবদের মারতে পারে, কারণ সে চায় না যে মাংসগুলি খেয়ে কারো কোনো ক্ষতি হয়ে যাক। হিরাকু মিসো তৈরির ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে জানায় মিসো তৈরির কাজ মোটেও ভালো চলছে না। হিরাকুর নির্দেশ মতো সে সবকিছুই করেছিল, কিন্তু ফার্মেন্ট হচ্ছিল না। এমনকি সেটি করতে গিয়ে তার বাড়িটি 3 বার বিস্ফোরিত হয়েছিল। এই শুনে হিরাকু একসঙ্গে মিলে আবার সেটি প্রস্তুত করার চেষ্টা করতে চায়। সে কয়েকটি ডিম সংগ্রহ করে ভেঙে একটি বাটিতে রাখে। সেখানে নুন ও ভিনেগার অ্যাড করার পর সেখানে তেল অ্যাড করে। এইভাবেই প্রস্তুত হয়ে যায় মিয়োনিজ, যেটি ভাজা মাংসকে আরো মজাদার বানিয়ে দেবে। এরপর সে মিশো তৈরির কাজ শুরু করে। প্রথমে সয়াবিনগুলোকে পানিতে ফুটিয়ে নেয়, তারপর সেগুলিকে ভালোভাবে পিষে নিয়ে মোল্ড করে। এরপর লবণ দিয়ে মিশিয়ে বল আকারে তৈরি করে। বলগুলো একটি ব্যারেলে ভরে সংগ্রহ করে রাখে। কয়েক মাসের মধ্যে মিশো তৈরি হয়ে যাবে। তখন লু এসে জানায় যে কিছু অতিথি এসেছে। তারা অ্যালকোহল উৎপাদনের উপর পড়াশোনা করেছে এবং অ্যালকোহল প্রস্তুত করার জন্য তাদের কাছে আধুনিক প্রযুক্তিও রয়েছে। এই গ্রামে উন্নত মানের সবজি এবং ফল রয়েছে, যেগুলি থেকে তারা অ্যালকোহল উৎপাদন করতে পারবে। অ্যালকোহলের কথা শোনাতেই সবাই খুশিতে সম্মত হয়। বামনগুলি অ্যালকোহল উৎপাদন করতে লেগে পড়ে। তারা ডিস্টিলেশন পদ্ধতির ব্যবহার করে ভুট্টা থেকে যে পানীয় প্রস্তুত করে সেটি অনেক বেশি স্ট্রং ছিল। রাতের সময় হিরাকু বিস্টম্যান এবং বামনদের জন্য ওয়েলকাম পার্টির আয়োজন করে, যেখানে সবাই মিওনিস এবং বামনদের তৈরি পানীয় খেয়ে মাতাল হয়ে যায়। ডনোভেন হিরাকুকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে থাকতে দেওয়ার জন্য। হিরাকু ডনোভেনের কাছে জানতে চায় এই গ্রামের কোনো মেয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছে কিনা। সে জানায় এই গ্রামের সব মেয়ে অনেক সুন্দর, তবে তার বয়স হিসেবে সবাই অনেক ছোট। পরদিন হঠাৎ এক ড্রাগন গ্রামের দিকে ধেয়ে আসলে হিরাকু বর্ষা তুলে প্রস্তুত হয়ে যায়। হঠাৎ দ্রাইম এসে ড্রাগনটিকে বাধা দেয়, তবে আরেকটি ড্রাগনকে আসতে দেখে হিরাকু বর্ষা নিক্ষেপ করলে ড্রাগনটি হঠাৎ সাইডে সরে যায়। হিরাকু মারার জন্য আবার প্রস্তুত হলে গুচি এসে বাধা দেয়। আসলে তারা দ্রাইমের ওয়াইফ এবং মেয়ে ছিল। দ্রাইম প্রতিনিয়ত রাতের সময় লুকিয়ে হিরাকুর গ্রামে আসতো। একদিন এইভাবে দ্রাইমকে পালাতে দেখে তাদের মনে হয়েছিল যে সে হয়তো কোথাও দুষ্টু কাজ করতে যাচ্ছে। দ্রাইম তাদের বোঝায় যে সে এই গ্রামের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। তারা হিরাকুর কাছে ক্ষমা চায় কারণ তারা এই পুরো গ্রামটিকে পুড়িয়ে ফেলতে যাচ্ছিল। তাদের বিদায় জানিয়ে হিরাকু কাজে ফিরে যায়। সে বুঝতে পারে যে দ্রাইম কেন এই গ্রামের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। এদের সংখ্যা অনেক কম হলেও এরা ড্রাগনদের অনায়াসে মোকাবিলা করতে পারবে। ভাগ্য ভালো যে গাছে থাকা তার পুরনো বন্ধু ডিমন স্পাইডারটি তাকে সরিয়ে নিয়েছিল, না হলে এই হামলায় সে মারাই পড়ত। সে লাস্টে
থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেয়, যেটি হলো এখানে থেকে এটি নিশ্চিত করা যে এই ভয়ঙ্কর শক্তি যেন কোনোদিন ড্রাগনদের বিরুদ্ধে না দাঁড়ায়, কারণ তারা এত ভয়ঙ্কর শক্তিকে কখনোই উপেক্ষা করতে পারে না। এইসব কথাগুলো শুনে লাস্টিকে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়। তাই লাস্টে তৎক্ষণাৎ হিরাকুর কাজে সাহায্য করতে চাইলে তাকে ক্ষেতের কাজে সাহায্য করতে বলে। ড্রাগনদের অপ্রতিরোধ্য শক্তির জন্য হাতে যা কিছুই নেয় সব কিছুই যেন পিছে যায় অথবা ভেঙে যায়, এমনকি হাঁচি দিলে এক বিশাল বিস্ফোরণ ঘটে। হিরাকু ভেবে পাচ্ছিল না যে সে লাস্টিকে কি কাজে লাগাবে, কারণ দ্রাইম তাকে বলেছিল লাস্টিকে কোনো না কোনো কাজ দিতে। গ্রামে ড্রাগনদের আগমনে গরু মুরগির সঙ্গে ইনফার্নো উল্পো ভীষণ ভয় পেয়ে আছে। টিয়া জানায় ড্রাগনদের শক্তির সঙ্গে তাদের জ্ঞান ও প্রজ্ঞাও অনেক অসাধারণ। এই শুনে হিরাকু লাস্টিকে কূটনৈতিক সম্পর্ক সামলানোর দায়িত্ব দেয়। বিজেল ট্যাক্স নিতে এসে সেখানে এক ড্রাগন মেয়েকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এই সময় গ্রামে কমলালেবুর স্টক কম ছিল। এই ব্যাপারে লাস্টি জানালে বিজেল ভয়ে ভয়ে সেই সবকিছু নিতে রাজি হয়ে যায়, তাকে যা কিছু লাস্টি নিতে বলে। এই দায়িত্বটি তাকে ভালোভাবে পালন করতে দেখে হিরাকু খুশি হয়ে যায়। এখন ডিমন আর্মির জেনারেলদের মাথা আরো খারাপ হয়ে যায়, কারণ এখন গ্রামে ড্রাগনরাও যুক্ত হয়ে গেছে। গ্রামের সামরিক শক্তি দিনে দিনে বাড়তে থাকায় সেখানে নজরদারির জন্য এক গুপ্তচরকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেল এই দায়িত্ব তার মেয়ে ফ্লোরেমকে দেয়। বিশেষ করে তার কাজ হবে সে গ্রামে সামরিক শক্তির ব্যাপারে তথ্য সংগ্রহ করা। কিন্তু এর জন্য বিজেল ভয় পাচ্ছিল। ফ্লোরেম নিজের জাদুর উপরে ভরসা করে এর জন্য রাজি হয়ে যায়। প্রথমে গ্রামটি দেখে সেটি তার এক সাধারণ গ্রাম মনে হয়। লাস্টি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দায়িত্বে থাকায় সে ফ্লোরেমকে স্বাগত জানায়। বিজেল আগেই তাকে জানিয়ে দিয়েছিল যে ফ্লোরেম এখানে থাকতে চলেছে। ফ্লোরেম ভাবতেই পারছিল না যে এখানে এসে এত শক্তিশালী ড্রাগনের সঙ্গে দেখা হয়ে যাবে। লাস্টি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লে ফ্লোরেম নিজের কাজ শুরু করে। সে দেখে এখানে লিজার্ডম্যান, বিস্টম্যান, বামন, এমনকি ভ্যাম্পায়ার, অ্যাঞ্জেল দোতল এবং হাই এলফরাও রয়েছে। তার মাথা ঘুরে যায় যখন দেখে যে সেখানে ইনফার্নো উলফ এবং ডিমন স্পাইডারদের পুরো দল রয়েছে। সে নিজেকে ডিমনিক রাজ্যের সবচেয়ে শক্তিশালী ম্যাজিক ইউজার ভাবত, কিন্তু এত সবকিছু দেখার পর তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ্রামের সামরিক শক্তিকে নোট করে ভাবে এদের উপরেও কে এত শক্তিশালী রয়েছে যে তাদের সবাইকে নিয়ন্ত্রণ করে। সেখানে এসে হিরাকুকে দেখে তাকে একজন সাধারণ মানুষ মনে করে, এমনকি তার সঙ্গে ভালোভাবে কথা না বলে রুট আচরণ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে এই কথা শুনে তার মাথা খারাপ হয়ে যায় যে ওই লোকটি হলো এই গ্রামের মেয়র, এমনকি সে লাস্টের মাকেও হারাতে পারে। সে ভীষণ আতঙ্কিত ছিল কারণ সে তার সঙ্গে খারাপ আচরণ করেছে। এতক্ষণে হিরাকু জেনে গেছে যে ফ্লোরেম হলো বিজেলের মেয়ে। লাস্টির সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তবে যখনই সে হিরাকুকে দেখে তখনই সে যেন জমে পাথর হয়ে যায়। একদিন টিয়া যেসব স্লাইমগুলি এনেছিল সেগুলি বংশবৃদ্ধি করে বিভিন্ন রঙের স্লাইমে রূপান্তরিত হয়ে গেছে। তারা সম্পূর্ণ নিরাপদ, তবে একদিন একটি স্লাইম এক ব্যারেল ওয়াইনকেই খেয়ে ফেলে। এই দেখে তারা রেগে গিয়ে স্লাইমটিকে শাস্তি দিতে চায়, কারণ ওয়াইনের উপর সবার অধিকার আছে। ফ্লোরেম সবাইকে বোঝায় স্লাইমকে শাস্তি দিলেও তার কোনো কিছুই অনুভূতি হবে না। ফ্লোরেমের কথা শুনে তারা স্লাইমকে ক্ষমা করে দেয়। তারপর সমস্ত পরবে যুক্ত হয়ে স্লাইমরা উপভোগ করে। এখন হলো শরৎকাল। এই সময় অনেক ভালো ভালো সবজি উৎপাদন হয়েছে। ক্ষুধা লাগলে হিরাকু মাশরুমের হটপট রান্না করে সবাই মিলে সেই খাবার উপভোগ করতে থাকে। হিরাকুর মনে হয় এই খাবারের মধ্যে সি ফুড থাকলে আরো মজার হতো। ফ্লোরেম জানায় ডিমনিক রাজ্যের সমুদ্রের ধারে একটি শহর রয়েছে যেখানে এই সব খাবারের বাণিজ্য করা হয়। লাস্টে সেখানে উড়ে যেতে চাইলে ফ্লোরেম তার সঙ্গে যেতে চায়, কারণ সেখানকার এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় আছে। হিরাকুর মনে হয় যদি খাবারের ব্যাপার থাকে তবে সবাই কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে যায়। সি ফুডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার 3 দিন পর তারা সঙ্গে সেই ব্যবসায়ীকে নিয়ে আসে যে তাদের সি ফুড বিক্রি করেছে। সে হলো মাইকেল গোরন, সেই বন্দর শহরের এক ব্যবসায়ী। সে বলে এখানে ডেলিভারি দিতে আমার নিজের আসার 3টি উদ্দেশ্য রয়েছে। আমি আপনার সঙ্গে দেখা করতে এবং ধন্যবাদ জানাতে এসেছি আপনার সঙ্গে ব্যবসা করার জন্য। 2, আপনি যেন সুযোগ সুবিধা দেন যাতে আপনার সঙ্গে ব্যবসা করতে পারি। 3, আমি এই গ্রামের অফিসিয়াল সরকারি পরিদর্শক হতে চাই যাতে এই গ্রামের এবং বাইরের পৃথিবীর মধ্যে আমি বাণিজ্যিক সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারি। আপনি সুযোগ দিলে আমি আপনাদের এই গ্রামের খাদ্য সামগ্রিকের উচ্চ মূল্য পেতে সাহায্য করতে পারি। এই শুনে হিরাকু চিন্তায় পড়ে যায়। মাইকেল তার কোম্পানির বিভিন্ন পণ্যের তালিকা দেখায় যাতে তারা যদি কোনো পণ্য পছন্দ করে তাহলে তাদের সঙ্গে লেনদেন শুরু করে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারবে। সমস্ত আলোচনা শেষে মাইকেল চলে যায়। মাইকেলের সঙ্গে প্রস্তাবে সম্মত হয়ে তারা খুব খুশি ছিল। এর ফলে তারা অনেক জিনিসপত্র পাবে আর বাইরের বিশ্বের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মাইকেল সামলে নেবে। তাদের সামনে মাইকেল ঠিকভাবে আচরণ করলেও সে ভিতরে ভিতরে অনেক ভয় পেয়েছিল। 3 দিন আগে সাসাটো শহরের দৃশ্য দেখে
কি যখন ফ্লোরেমরা সি ফুডের উদ্দেশ্যে এসেছিল, প্রথমে মাইকেল তাদের সঙ্গে ব্যবসা করতে চাইছিল না, কারণ এই শহরে সব থেকে বড় বাণিজ্যিক কোম্পানির হেড হওয়ায় সে খুব ব্যস্ত ছিল। কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে তার অন্তর্দৃষ্টি এই চুক্তি করতে বলছিল। ফ্লোরেমকে দেখে সে চিনতে পারে, কারণ ফ্লোরেমের জন্মদিন পার্টিতে তাদের দেখা হয়েছিল। সে ভয় পেয়ে যায়, কারণ তাদের ফেরত পাঠালে হয়তো তার গলাও কাটা পড়ত। লাস্টের ব্যাপারে জানতে পেরে সে ভীষণ ভয় পেয়ে যায়। সেই বিশাল ড্রাগনটি আসলে এক মেয়ে, যে কিনা শক্তিশালী ড্রাগনগুলির মধ্যে একজন। তাদের সঙ্গে বাণিজ্য করা তার কাছে খুব ঝুঁকিপূর্ণ মনে হয়। তবে তাদের নিয়ে আসা খাদ্য সামগ্রী দেখে সে অবাক হয়ে যায়। এগুলো তো সেই সব ফসল যেগুলির চর্চা পুরো ডিমনিক রাজ্যে চলছে। সে বুঝে যায় এতে ঝুঁকি থাকলেও তার লাভ অনেক হবে। মাইকেল তার সহকারীকে পোর্টে গিয়ে সব থেকে ভালো মানের সামুদ্রিক খাবারগুলি নিয়ে আসতে বলে। সে ডেলিভারি দিতে সে সঙ্গে যেতে চায়। মাইকেল গ্রামে পৌঁছে সেখানে থাকা বিভিন্ন শক্তিশালী প্রজাতিকে দেখে ভয়ে কাঁপতে থাকে। ভয় চাপা দিয়ে সফলভাবে চুক্তি করতে পেরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হিরাকু অবশেষে সবার সঙ্গে সি ফুডের মজা উপভোগ করতে পারে। পরদিন এক ড্রাগন 3টি কিলার এঞ্জেলদের সাইডে করে হঠাৎ গ্রামে হামলা করে দেয়। হিরাকু ডানায় আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। হিরাকু গিয়ে দেখে ড্রাগনটি আসলে একজন মেয়ে, যে কিনা আত্মসমর্পণ করে দিয়েছে। হঠাৎ দ্রাইম এসে জানায় মেয়েটি হলো তার বড় বোন হাকুরন। হাকুরন জানায় দ্রাইম তাকে বলেছিল যে লাস্টের বিয়ে হিরাকুর সঙ্গে হতে চলেছে। সে এটি দেখতে এসেছিল যে হিরাকু আসলে কতটা শক্তিশালী। দ্রাইম জানায় আসলটা হলো হাকুরন এখানে জ্যালেস হয়ে এসেছে যে তার ভাতিজি কিভাবে তার আগে বিয়ে করতে পারে, যে কিনা তার থেকে 900 বছরের ছোট। যখন তারা খাবার খেয়ে এনজয় করছিল, তখন লাস্টে এসে হিরাকুর কাছে ক্ষমা চায় আজকে তার পিসি যা কিছু করেছে সেই সবকিছুর জন্য। খাবার পরে হাকুরন মাজং খেলতে চায়, তবে খেলায় বাজি না ধরলে মজা আসবে না। বাজি ধরার জন্য কিছু না পাওয়ায় অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে হারবে তাকে নিজের পোশাক খুলতে হবে। তারা নিজের দক্ষতার উপর ভরসা করে এই বাজি ধরতে রাজি হয়ে যায়। তাদের মধ্যে দুর্দান্ত ম্যাচ চলতে থাকে। হিরাকু ম্যাচে হারতে হারতেই তার গায়ে শুধুমাত্র একটি কাপড় বাঁচে। সে সন্দেহ করে তারা হয়তো কোনো ম্যাজিক্যাল ট্রিক ব্যবহার করে তাকে ঠকাচ্ছে। হিরাকু সম্পূর্ণ চেষ্টা করলেও সে হেরে যায়। বাধ্য হয়ে হিরাকুকে সবার সামনে নিজের প্যান্ট খুলতে হয়। এদিকে জেনারেলরা আতঙ্কিত ছিল, কারণ হিরাকুর গ্রামে হাকুরার নামে ড্রাগনটিও যুক্ত হয়ে গেছে। সে এত শক্তিশালী ড্রাগন যে একা একটি পুরো দেশ দখল করতে পারে। তবে ডিমন লর্ড অন্য কিছু নিয়ে চিন্তিত ছিল। তার মেয়ের মেজাজ কয়েকদিন থেকে খারাপ চলছে। তার মেয়ে সকাল থেকে শুধু তাকে একবার গুড মর্নিং বলেছে, আর কিছুই বলেনি। তবে জেনারেল এই চিন্তায় ছিল যে তারা নিজের সামরিক শক্তিকে কিভাবে বাড়াবে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত থাকতে। ভয়ের কারণে একটি জেনারেল তো পদত্যাগ করে দেয়। গ্রামে হাকুরন বাচ্চাদের পড়ানোর কাজ করছে। সে এই গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সব কাজে সে দক্ষ, কিন্তু খুব অলস। তাই হিরাকু তাকে গর্ত করে আবার গর্ত ভরার কাজটি করতে থাকতে বললে সে শিশুদের পড়ানোর দায়িত্ব নিয়েছে। একদিন কিছু লামিয়া মেয়ে এসে হিরাকুর কাছে সাহায্য চায়। জঙ্গলে লামিয়াদের বাসায় হিরাকুর পোষা প্রাণীগুলো আক্রমণ করে তাদের তাড়িয়ে দিয়েছে, কারণ তারা সেটিকে ডানজান মনে করেছিল। সে তাদের খনির জেমসের সঙ্গে ফসলের লেনদেন করে। লামিয়ারা ডেলিভারি সার্ভিস খোলে, তাই পার্শ্ববর্তী শহরের সঙ্গে হিরাকুর বাণিজ্য করা সহজ হয়ে গেছে। ডিমন লর্ড দুর্গে কিছু নবেল মেয়েরা মনে করে কোনো খারাপ উদ্দেশ্যে গ্রামটি সামরিক শক্তি বৃদ্ধি করছে, এমনকি ফ্লোরেমকেও বন্দী বানিয়ে রেখেছে। রাজকুমারী পরিকল্পনা করে ওই গ্রামে হামলা করে ফ্লোরেমকে বাঁচাবে। বিজেল এসে ফ্লোরেমকে জানায় রাজকুমারী বাহিনী সমাবেত করছে এই গ্রামে হামলার জন্য। ফ্লোরেম ভয় পেয়ে যায়। সে রিপোর্টগুলিতে লিখে পাঠিয়েছিল যে এই গ্রাম কতটা শক্তিশালী। বিজেল এই ব্যাপারে ডিমন লর্ডকে বলেছিল, কিন্তু সে তার মেয়ের প্রতি একটু বেশি নম্র। ফ্লোরেম চিন্তায় পড়ে যায়। যদি এরা জানতে পারে যে ডিমনিক রাজ্যের সেনারা এখানে হামলা করতে আসছে, তবে তারা পুরো রাজ্যকেই উড়িয়ে চলে আসবে। তাই সে লামিয়া মেয়েদের দ্বারা ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়, আর 3জন নোবেল মেয়েকে গ্রামে নিয়ে আসে। ফ্লোরেম জানায় তারা এখানে মৃত্যু পর্যন্ত থেকে গ্রামের কাজে সাহায্য করবে। গ্রামে যদি তারা কোনো ক্ষতি করে, তবে সে নিজেই তাদের ব্যবস্থা নেবে। তারা ভয় পেয়ে যায়। রাজকুমারীকে দেখিয়ে ফ্লোরেম বলে ও শুধু দেখতে চাইছিল যে আমি এখানে কিভাবে আছি। তবে সে রাজকুমারীর আসল পরিচয় জানায় না। হিরাকু যাওয়ার পর সে তাদের বোঝায় তারা যেন নিজের আসল পরিচয় কাউকে না জানায়। ফ্লোরেম রাজকুমারীকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায়। আপেলের বাগান দেখতে এসে 3টি মেয়ে তাদের নোবেল জীবনযাপন এবং এই গ্রাম দখল করার ব্যাপারে কথা বলতে থাকলে লিয়ার সন্দেহ হতে থাকে। এখানকার পরিবেশ, এমনকি বাড়িঘর 3টি মেয়ের মোটেও পছন্দ হয় না। রাতে সবাই পালানোর চেষ্টা করলে ইনফার্নো উর্পদের সামনে পড়ে ভয়ে অজ্ঞান হয়ে যায়। দিনের সময় পালানোর চেষ্টা করলে তারা জাবুটোনের বাচ্চাদের সামনে
সামনে পড়ে। কয়েকবার ব্যর্থ চেষ্টার পর তারা গ্রামে থেকে গিয়ে ফ্লোরেমের কাজে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। গ্রামের এই পরিবেশ রাজকুমারীর খুব ভালো লাগতে শুরু করে। সে অনুতপ্ত মনে বলে সে এত শান্তিপূর্ণ জায়গা ধ্বংস করতে চাইছিল, তবে দোষটা ফ্লোরেমে ছিল, কারণ সে হঠাৎ ডিমনিক রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছিল। এমনকি সে শুনেছিল এইখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। তার ছোটবেলার বন্ধুকে হারানোর কথা ভেবে সে ভয় পেয়ে গিয়েছিল। ফ্লোরেম তাকে ভয় পাওয়ানোর জন্য ক্ষমা চায়। হিরাকু দেখে যে তিনটি মেয়ে গ্রামীণ জীবনকে আপন করে নিয়েছে। পরদিন রাজকুমারী ফার্মের কাজে সাহায্য করতে চায়। সে গ্রামের কাজ মনোযোগ দিয়ে শিখে নিয়ে সবার সঙ্গে গ্রামের বিভিন্ন কাজে সাহায্য করে। দুপুরে একসঙ্গে বিশ্রাম নেয়। রাজকুমারীর ফিরে যাওয়ার সময় চলে আসে। এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য সে সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। বাচ্চারা দুঃখিত হয়ে পড়লে সে তাদের প্রতিশ্রুতি দেয় যে সে আবারও ঘুরতে আসবে। সেনা তাকে কিছু কেক উপহার দেয়, যেটি তাদের একসঙ্গে কাটা গম থেকে তৈরি করা হয়েছিল। তিনটি নোবেল মেয়ে বলে এই গ্রামে তারা থাকবে, কারণ এখনো অনেক কিছু শিখতে বাকি আছে। কয়েকদিন পর ডিমন লর্ড ভীষণ চিন্তিত ছিল, কারণ গ্রাম থেকে ফেরার পর তার মেয়ের আচরণগত পরিবর্তন ঘটেছে। সে সবসময় ব্যস্ত থাকে এবং তার সঙ্গেও বেশি কথা বলে না। বেজেল মনে করে রাজকুমারী এখন বড় হয়েছে এবং রাজনৈতিক বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। রাজকুমারী বড় হয়ে যাওয়ার কথাটি শুনে ডিমন লর্ড মনে করে যে রাজকুমারী হয়তো কোনো ছেলেকে পছন্দ করেছে। সে ভীষণ রেগে যায়। গ্রামে হিরাকুর ফসল খুব ভালো ফলায় স্টোরেজ রুমে জায়গা হচ্ছিল না। হিরাকুর চিন্তা ছিল যে এই সবজিগুলো সে কি করবে। কিছু ফসল লাস্টে তার বাবা মায়ের কাছে এবং বাকিটা মাইকেলের কাছে পৌঁছায়। হাকুরন তার বাবা মায়ের কাছে কিছু ফসল পৌঁছে সেখান থেকে কিছু মাউন্টেন এলফদের নিয়ে এসেছে। হাকুরন জানায় পাহাড়ে খাবার খুঁজতে পাওয়া তাদের জন্য খুব মুশকিল হয়ে পড়েছিল, তাই সে তাদের এখানে নিয়ে এসেছে। হিরাকু সম্মত হলে তারা শিকার করার পরিকল্পনা করে, কিন্তু সে বিশাল দানবের কাছে হার মেনে আহত হয়ে হিরাকুর কাছে ফিরে আসে। সে দেখে যে হিরাকু মাটির পাত্র তৈরি করছে, কিন্তু ভালো হচ্ছে না। মাউন্টেন এল পাহাড় থেকে উপযুক্ত মাটি নিয়ে আসলে হিরাকু খুব ভালো মাটির পাত্র তৈরি করতে পারে। তোরে পর্বতের কাছে একটি ডানজানের খোঁজ পেলে হিরাকু কয়েকজনকে পাঠিয়ে দেয় সেটি তল্লাশি করতে। অবশেষে হিরাকুর জন্য একটি আলাদা বাথরুম বানানো হয়েছে, সেখানে সে কোনো চিন্তা ছাড়াই গোসল করতে পারে। তল্লাশি করা এলফরা ফিরে এসে জানায় সে ডানজানে এক বিশাল সাপ রয়েছে, যেটির মাংস তারা সবাই চায়। সে জানায় ওই সাপের মাংস অনেক মূল্যবান, কারণ সেটি খাবার ফলে শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হয়। এই শুনে হিরাকু সেটি থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নেয়। একদিন হিরাকু জানতে পারে যে লু অসুস্থ হয়ে গেছে। লু জানায় তার শুধু এক সাধারণ জ্বর এবং মাথা ব্যথা হয়েছে, একটু বিশ্রামে সে সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার এখন টক জাতীয় খাবার খেতে খুব ভালো লাগছে। সেনা জানায় তাদের হাউলিং গ্রামেও একটি মেয়ের সঙ্গে এমনই হয়েছিল, তারপরে ওই মেয়েটির একটি সন্তান হয়েছিল। হিরাকু বুঝে যায় যে লু এখন মা হতে চলেছে। কয়েক মাস পার হয়ে বসন্তকাল চলে এসেছে এবং লুইয়ের পেট অনেক বড় হয়ে গেছে। হিরাকু তার স্ত্রীর প্রতি সচেতন এবং দায়িত্ববান হয়ে উঠেছে। যখন জানতে পেরেছিল যে লু প্রেগনেন্ট, তখন পুরো গ্রামবাসী খুশিতে পাগল হয়ে গিয়েছিল। হিরাকু খুব খুশি যে লু এখন সুস্থ আছে। একটি কারণে খুব সকালে সে ঘুম থেকে উঠে না। দাসীরা সবসময় জোর দেয় হিরাকুর আগে উঠে সব কাজ সামলে নিতে, যাতে হিরাকুর কোনো সমস্যা না হয়। তাদের ঘুম পূরণ হয় না, তাই হিরাকু সবসময় একটু দেরি করে ঘুম থেকে ওঠে। জনসংখ্যা অনেক বেড়ে যাওয়ায় তিনটি দলে তারা সকালের খাবার খায়। কখনো কখনো হাকুরান তৃতীয় দলের সঙ্গেও খাবার খেতে সময় দিতে পারে না। হিরাকু গ্র্যান্ড মারিয়ার দিকে তাকিয়ে ভাবে সবসময় কিলার অ্যাঞ্জেলগুলি নিজের কাজ খুব দায়িত্বের সঙ্গে করে। কাজ শেষ হলে তারা খুব অলস হয়ে পড়ে। সমস্ত লিজার্ড ম্যানদের তাদের পোশাক ধুয়ে দিতে হয়। গ্রামে সুরক্ষা দেওয়ার কাজে তারা খুব কঠোর পরিশ্রম করে। সে সত্যি এর জন্য তাদের উপরে কৃতজ্ঞ। খাবার শেষে হিরাকু জমিতে কাজ করে। সে দেখে ফসলে পোকা লেগে গেছে। জাবুটনের বাচ্চাদের দ্বারা খুঁজিয়ে অলমাইটি ফার্মিং টুলের ব্যবহার করে সে পোকাগুলোকে সহজেই মারতে পারে। সময়ের সাথে তাদের এই জমির পরিমাণ অনেকটা বেড়ে গেছে। সমস্ত ফসলগুলো এত ভালোভাবে হতে দেখে নিজের কাজের প্রতি তার তৃপ্তি অনুভব হয়। কাজ করতে করতে খাবারের সময় হয়ে যায়। তারা খুব মজা করে খাবার খায়, যেটি দাসীরা তাদের কাজের মাঝে রান্না করেছিল। দুপুরের খাবার খাওয়াকে এই পৃথিবীর লোক সাধারণ ব্যাপার বলে মনে করে না। এলফদের মতে দুপুরেও খাবার খেলে সঞ্চিত খাবার খুব দ্রুত শেষ হয়ে যাবে। সেনারা মনে করে প্রতিদিন খাবার খেলে তাদের গ্রাম থেকে বের করে দিবে। হিরাকু তাদের নিশ্চিত করেছে যে এই গ্রামে খাবারের কোনো কমতি নেই, তারা যত খুশি খেতে পারে। সব প্রতিনিধি সমস্ত কাজ সামলে নেয় আর সে শুধু নতুন ফসল উৎপাদনের কাজটি করে। গ্রামটি রঙিন এবং মনোরম করতে সে কিছু ফুলের গাছ লাগিয়ে দিয়েছে। গ্রামবাসীদের প্রয়োজন মতো সে কিছু খেলনা ও ফার্নিচারও বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে সবাই লড়াইয়ের প্রশিক্ষণে অংশ
নেয়। তারা মনে করে তাদের প্রতিনিয়ত প্রশিক্ষণ নিতে হবে, বিপদ যে কোনো সময় আসতে পারে। দাসীরা চিন্তিত তারা প্রশিক্ষণ না নিলে তাদের ইউনিফর্মটি শরীরে ফিট হবে না। হিরাকু একটু ট্রেনিংয়েই হাঁপিয়ে যায়। রাতে দাসীরা হিরাকুর সামনে পরিবেশন করে মধু দিয়ে রান্না করা খরগোশের মাংস। হিরাকু কোনো মতে খাবারটি খেয়ে নেয়, কিন্তু কেউ কেউ সেই খাবারটি খুব মজা করে খাচ্ছিল। ফ্লোরেম রাজকুমারীর তরফ থেকে আসা চিঠিটি হিরাকুকে দেয়। চিঠিতে সে কিছু আপেল এবং একটি পোশাক চেয়েছে। এর আগে জাবুটনের তৈরি পোশাক তার খুব পছন্দ হয়েছিল। ফ্লোরেম মনে করে যে রাজকুমারী একটু বেশি আবদার করে ফেলেছে। হিরাকু সেই সবকিছুই দিতে সম্মত হয়। রাতে একা গোসল করে সে আলাদা এক প্রশান্তি অনুভব করে। গোসল সেরে সে ঘুমাতে যায়। এই জীবনে সে খুব খুশি। ডোনোভ্যান এবং বাকি বামন কঠোর পরিশ্রম করে অ্যালকোহল বানিয়ে যাচ্ছে। তারা মোটেও অ্যালকোহল খায় না। তাদের বিশ্বাস মাতাল অবস্থায় কখনো ভালো অ্যালকোহল উৎপাদন করা সম্ভব নয়। অ্যালকোহলের গুণমান একটু কম থাকলে তারা সেটিকে বাদ দিয়ে পুনরায় প্রস্তুত করতে লেগে যায়। বামনরা ইঙ্গিত দেয় হিরাকুকে 3 গুণ আঙ্গুরের গাছ লাগানোর জন্য, যাতে তারা আরো বেশি পরিমাণে ওয়াইন তৈরি করতে পারে। হঠাৎ সেনা হিরাকুকে জানায় এই গ্রামে এক অদ্ভুত মানুষ এসেছে। হিরাকু দেখে লোকটি দেবতার মূর্তির সামনে মাথা নত করে আছে। অবাক করা বিষয় ছিল লোকটিকে গ্র্যান্ড মারিয়া এমনকি জাবুটনও লক্ষ্য করতে পারেনি। লু দেখেই জেনে ফেলে যে লোকটি হলো তাদের পূর্বপুরুষ। লুসির গর্ভবতী হওয়ার কথা শুনে বিশ্বাস করতে না পেরে তাকে দেখার জন্য চলে এসেছে। হিরাকু জিজ্ঞেস করলে লু জানায় লোকটি হলো তার দাদা। তার বয়স 4000 বছর, কিন্তু দেখতে এক যুবক ছেলের মতো। সে বলে আশেপাশে এসে ঘোরাফেরা করছিল কি হঠাৎ করে গ্রামের মধ্যে দেবতার মূর্তিটি তাকে আকৃষ্ট করে নিয়েছিল। জন্মের সময় সে দেবতাকে দেখেছিল, কিন্তু স্মৃতি মুছে ফেলাই ভুলে গেছে যে দেবতা আসলে কেমন দেখতে ছিল। দেবতার মূর্তি কাছে থাকা এমন এক জীবনের আকাঙ্ক্ষা করলে হিরাকু বুঝে যায় যে সে মূর্তিটি চায়। হিরাকু তাকে জানায় দেবতার মূর্তিটি সে দিতে পারবে না, তবে তাকে সে আরেকটি বানিয়ে দেবে। দেবতার মূর্তিটি প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে সে মাথা নত করে পড়ে যায়। যাওয়ার সময় সে লু ও ফ্লোরাকে নিজের খেয়াল রাখতে বলে। মূর্তিটি নিয়ে সে এক মন্দিরে আসে, যেখানে তার শিষ্যর সঙ্গে তার 50 বছর পর দেখা হচ্ছে। মন্দিরের আগের মূর্তিটি সরিয়ে হিরাকু তৈরি মূর্তিটি সেখানে রেখে দেয়। পুরোহিত সেই মূর্তিটির প্রশংসা করে, এমনকি সেখানে ওই ব্যক্তির নাম লিখতে চায় যে এটিকে বানিয়েছে, যাতে লোকটি যথাযথ এর প্রশংসা পেতে পারে। সে এই প্রস্তাবে আপত্তি জানায়। আমরা দেখি গ্রামে লুসি দাদা তাকে একটি পুরস্কার স্বরূপ পিয়ানো পাঠিয়েছে, যেটি হিরাকু ডাইনিং হলে রেখে দিলে 3টি নবেল মেয়ে এসে বাজাতে চায়। তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এত মূল্যবান পিয়ানো ভেঙে গেলে তাদের শেষ করে দেওয়া হবে। তারা 3 জন হিরাকুর কাছে আরেকটি পিয়ানোর আবদার করলে মাইকেলকে বলে হিরাকু আরেকটি পিয়ানোর ব্যবস্থা করে। সারাদিন ধরে গ্রামে সবাই একের পর এক পিয়ানোটি বাজাতে থাকে, ফলে রাতের সময় হিরাকু ঠিকমতো ঘুমাতে পারে না। গ্রীষ্মের তাপ দিন বা দিন বেড়েই চলেছে, আর সবজিগুলো উজ্জ্বল রঙে ঝলমল করছে। হিরাকু সবাইকে কাজ ছেড়ে দুপুরের খাবার খেতে বলে। লু এসে খাবার খাওয়ার জন্য ডাক দিলে হিরাকু খাবার খেতে বসে। লু হিরাকুকে এত বেশি কাজ করতে নিষেধ করে, না হলে খুব শীঘ্রই তার শরীর ভেঙে পড়বে। হিরাকু নিজের স্বাস্থ্যের থেকে লুয়ের স্বাস্থ্য ভালো রাখার প্রতি বেশি গুরুত্ব দেয়। গ্রামের সবাই লুয়ের খুব ভালোভাবে খেয়াল রাখে। সবাই কৌতূহলী ছিল যে লুইয়ের কেমন অনুভূতি হচ্ছে। লু জানায় তার পেটে 2টি বাঁধাকপির মতো ভার অনুভব হচ্ছে। একটি জিনিস তাকে বিরক্ত করছে যে সে অ্যালকোহল খেতে পারছে না। সবার মন খারাপ হয়ে যায়। পরদিন সবাই হিরাকুকে গ্রামের সমস্ত অ্যালকোহল বিক্রি করতে বলে। লুইয়ের জন্য তারা অ্যালকোহল খাওয়া ছাড়তে চাইছে, কিন্তু ছাড়তে পারছে না। তাই সবাই মিলে এই সিদ্ধান্তে এসেছে। হিরাকু বোঝায় অ্যালকোহল তৈরি করতে অনেক সময় লাগে। অ্যালকোহল যদি সে বিক্রি করে দেয় তবে তারা সবাই পস্তাবে। সমস্ত অ্যালকোহলকে সে সঞ্চিত করে রাখার সিদ্ধান্ত নেয়। সময়ের সাথে সাথে অ্যালকোহলের স্বাদ বৃদ্ধি পেতে থাকে। সমস্ত বামন মন খারাপ করে বসে থাকে। তাদের চিন্তা গ্রামে কেউ অ্যালকোহল খাচ্ছে না। হিরাকুর বোঝানোর পর তারা শান্ত হয়। সূর্যের তাপ খুব বেশি থাকায় সব সময় ঘরের ভিতরে লুকে থাকতে হচ্ছে। হিরাকুর নজর যায় একটি ফুলের দিকে। লু জানায় এটি টিয়া এবং বাকি অ্যাঞ্জেলরা অনেক দূরে অবস্থিত একটি পর্বত থেকে নিয়ে এসেছে। এই ফুলটি ঠান্ডা বাতাস বের করে। ইয়া পাহাড় থেকে পাওয়া এক বিশেষ ঔষধি গাছ লুকে উপহার দেয়। সেনা একটি রত্ন উপহার দেয়। সমস্ত গ্রামবাসী একে একে লুকে বিভিন্ন উপহার দিয়ে যায়। সমস্ত উপহার পেয়ে সে খুব খুশি। হিরাকু দেখে ডনোভ্যান একটি হাতুড়ি দিয়ে গেছে এবং বলেছে যে এটি পরে কাজে লাগবে। লুয়ের লেবার পেন শুরু হয়ে যায়। প্রধান দাসীর নির্দেশে সমস্ত দাসী টাওয়েল এবং গরম পানি প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামবাসীরা পাশে থেকে লুকে সন্তান জন্ম দিতে সাহায্য করে, আর হিরাকু প্যানিক হয়ে রুমে একা বসে থাকে। সে গাছের ভিতরে থাকা আশ্রয় স্থলে গিয়ে বসে যায়। তার লুকে নিয়ে চিন্তা করতে করতে সকাল হয়ে যায়। হিরাকু গিয়ে দেখে প্রধান দাসীর নির্দেশে ভালোভাবে লুয়ের বাচ্চা হয়ে গেছে। সে তার ছেলেকে কোলে নেয়। হিরাকু তার ছেলেকে দোয়া দেয় সে যেন বড় হয়ে শক্তিশালী হয়ে ওঠে।
ওঠে। লু সহমত হয়ে বলে তারা একসঙ্গে নিজের সন্তানকে বড় করবে এবং শক্তিশালী করে তুলবে। ছেলের জন্ম হওয়া 1 সপ্তাহ পার হয়ে গেছে। তার ছেলের নাম রাখা হয়েছে আলফ্রেড। সে হাফ ভ্যাম্পায়ার, তবে দেখতে মানুষের মতোই। হিরাকু নিজের পুরনো দিনের কথা মনে করে। সমস্ত গ্রামবাসীরা মিলে কঠোর পরিশ্রম করে এই গ্রামটি নির্মাণ করেছে। গ্রামবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হিরাকু একটি নতুন ব্যবস্থা শুরু করে। সেটি হলো এই গ্রামে মুদ্রার প্রচলন। হিরাকু বলে যারা কঠোর পরিশ্রম করে গ্রামটি নির্মাণ করতে সাহায্য করেছে তাদের সবাইকে এই মুদ্রাগুলি দেবে। এতদিন ধরে সে নিজে সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, ফলে কারো কোনো কিছুর প্রয়োজন পড়লে তাকে এসে জিজ্ঞেস করত। গ্রামের জনসংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় তার একার পক্ষে সবকিছু সামলানো সম্ভব হচ্ছে না। সে এই মুদ্রার প্রচলন করছে যাতে নিজের অধীনে থাকা বিভিন্ন ফসলগুলিকে একে অপরের মধ্যে কেনাবেচা করতে পারে। গ্রামের অনেকেই মুদ্রার ব্যবহারে অভ্যস্ত না হওয়ায় হিরাকু প্রথমে এটিকে কয়েকদিনের জন্য চেষ্টা করতে বলে। প্রত্যেক গ্রামবাসীকে হিরাকু 3টি করে মুদ্রা দেয়। মুদ্রাগুলি সে নিজের হাতে তৈরি করেছে যাতে সেটির কেউ নকল করতে না পারে। মুদ্রার ব্যবহার করে সবাই বিভিন্ন জিনিস কিনে নেয়। একটি শিশু মুদ্রার পরিবর্তে হিরাকুর কাছে একটি বাচ্চার আবদার করলে লিয়া আশা ফিরে পায়। হিরাকু মানা করলে শিশুটি কান্না শুরু করে দেয়। তাদের সঙ্গে খেলা করে সে কোনো মতে তাকে শান্ত করে। রাতের সময় হিরাকু ছেলের জন্ম উদযাপন করতে একটি পার্টির আয়োজন করে। অনেকদিন পর ওয়াইন খেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বামনরা এক বিশেষ ধরনের ওয়াইন নিয়ে আসে যেটি তারা বিশেষ করে আজকের দিনের জন্যই তৈরি করেছিল। সেই হাতুড়ির ব্যবহার করে হিরাকু এবং লু ব্যারেলের ঢাকনা ভেঙে দেয় আর সবাই সেই বিশেষ ওয়াইন উপভোগ করতে থাকে। লু এখনো ওয়াইন খেতে পারতো না কারণ তার ছোট বাচ্চা রয়েছে। ডোনোভ্যান বিশেষ ওয়াইনটিকে সঞ্চিত করে রাখতে চায় যাতে পরে লু খেতে পারে। ডিমন লর্ডের জেনারেলরা এত সময়ে হিরাকুর সন্তান জন্মের খবর জেনে গেছে। সে গ্রামের সঙ্গে এখন কোনোভাবেই মোকাবিলা করা সম্ভব নয়। তাদের মধ্যকার সম্পর্ক উন্নত করতে এই রাজ্যের কোনো মেয়েকে ওই গ্রামে বিয়ে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করে। সমস্ত প্রতিনিধি হিরাকুকে জানায় অনেকেই এই গ্রামে আসতে চায় যারা বিভিন্ন জঙ্গলে আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। এমনকি যুদ্ধের কারণেও অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা অনুমান করে যে 100-এরও বেশি লোক আছে যাদের কাছে কোনো আশ্রয় নেই। হিরাকু সিদ্ধান্ত নেয় এর জন্য আরেকটি গ্রাম নির্মাণ করবে। তারা আনন্দিত হয়ে জানায় যে এই কাজে তারা সবাই হিরাকুর সাহায্য করবে। এইভাবেই এই অসাধারণ অ্যানিমের প্রথম সিজন শেষ হয়ে যায়। এই সিজন 2 কবে আসবে তার কোনো অফিসিয়াল আপডেট আসেনি। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।